আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে আজকে অ্যাপ্লাইড কেমিস্ট্রির ষষ্ঠ ক্লাস নিয়ে আমি মোহাম্মদ রায়হান আপনাদের সাথে আছি। আজকে ক্লাসে আমাদের লেকচারের টপিক হচ্ছে সালফার অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের লেকচারের শিরোনাম। তো এই শিরোনামের মধ্যে আমাদের সিলেবাসের যেসব বিষয় আছে সেগুলো হচ্ছে সোর্সেস অফ সালফার, recovery of sulfur from nature, manufacture of sulfuric acid, fertilizer industries of Bangladesh, manufacturing process of ammonia, urea and TSP এবং সর্বশেষ environmental aspects। তো লেকচারের মধ্যে যাওয়ার আগে আমি দু একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। আপনাদের ক্লাসের নিচে আমরা কমেন্টগুলো দেখেছি, তো রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে বলে আমি দুঃখিত। অনেকেই কনসার্ন জানিয়েছেন সাউন্ডের ব্যাপারে। তো সাউন্ড আসলে আমি রেকর্ডিং এর পরে সাউন্ড চেক করে দেখেছি এবং আমাদের টেকনিক্যাল টিমও সাউন্ড চেক করেছে। তো আমাদের কাছে মনে হয়েছে পর্যাপ্ত সাউন্ড আছে। আপনারা যদি কেউ সাউন্ডে কোনো অসুবিধা মনে হয় সেক্ষেত্রে আপনারা হেডফোন ইউজ করতে পারেন, কারণ সবার ফোনের স্পিকার থেকে আসলে একই রকম সাউন্ড আসে না। তো এছাড়া আমাদের দিক থেকে কিন্তু আমরা যথেষ্টের চেয়েও বেশি সাউন্ড মনে হচ্ছে আমরা পাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রথম এবং দ্বিতীয় লেকচারে অনেকে বলছিলেন যে আসলে লেকচারে যথেষ্ট ডিপে সম্ভবত যাওয়া হচ্ছে না, আমরা একটু উপর থেকে পড়াচ্ছি। এটা সত্য কথা। প্রথম লেকচার আপনাদের খেয়াল আছে কিনা, আমি সাজেশন ক্লাসে বলেছিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় এইসব লেকচারগুলো থেকে আসলে কোশ্চেন আসার জায়গা একটু কম, বিশেষ করে থিওরিটিক্যাল যেসব পার্ট, যেমন ম্যাককেপ-থিয়েল পার্ট, ম্যাককেপ-থিয়েলের থিওরি বা এরকমের যেগুলো আছে, সেপারেশন মেথডের কিছু টপিক আছে যেগুলো থেকে আসলে এমসিকিউ আসার মতো কোশ্চেন আমার কাছে মনে হয়েছে বা আমাদের বিশ্লেষণে মনে হয়েছে এটা কম। আর এখন যেগুলো আমরা পড়াচ্ছি, বিশেষ করে আজকে ষষ্ঠ লেকচারের মধ্য দিয়ে আপনাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রির সেকেন্ড পার্ট শুরু হতে যাচ্ছে। আপনারা দেখবেন যে বিসিএস এর সিলেবাসে দুইটা পার্টে ভাগ করা আছে। তো এই সেকেন্ড পার্টের যে অংশগুলো আছে, ষষ্ঠ লেকচার, সপ্তম লেকচারে আমাদের সুগার ইন্ডাস্ট্রি আছে। তো এইসব জায়গা থেকে আসলে এমসিকিউ আসার সম্ভাবনা বা আসার জায়গা অনেক বেশি। তো এই জিনিসগুলো আবার আমরা একটু ডিপে গিয়ে পড়াচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে কয়েকজনে জানিয়েছেন আমাকে যে আসলে এগুলো আরো গভীরে বা এখানে আমি লেকচারে যা দিয়েছি তার থেকেও আরো বেশি কোথাও পড়ার দরকার আছে কিনা। দেখেন, পড়ার তো আসলে শেষ নাই। তবে আমি যে পয়েন্টটা বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে এখানে আসলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়াইতে আসি নাই। কারণ অ্যাপ্লাইড কেমিস্ট্রি আপনারা সবাই যার যার ডিপার্টমেন্টে, যার যার ইউনিভার্সিটিতে যথেষ্ট পড়ে আসছেন, অনেক ভালো পড়ে আসছেন। আমি এখানে মূলত আপনাদেরকে বসেছি যে বিসিএস এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অংশটুকু যেন আপনারা পাশ করে যেতে পারেন। তো অবশ্যই আমি আসলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ানোর চেয়ে আমি গুরুত্ব দিব যে অংশ থেকে কোশ্চেন আসে সেই অংশটা পড়ানোতে। তো আপনারা সেই অংশটুকু পড়ে সেই জিনিসগুলো জেনে পরীক্ষায় পাশ করে আসলেই আমার উদ্দেশ্য সফল। তো এই বিবেচনায় আমরা যেসব জায়গা থেকে কোশ্চেন বেশি আসে সেই জায়গাগুলোকেই আগের লেকচারে ফোকাস করেছি বেশি। এবং সাথে সাথে আপনারা দেখবেন যে প্রত্যেকটা লেকচারের সাথেই কিন্তু আমি আপনাদের পিডিএফ বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি যে লেকচারটা, যে পিপিটিএক্স ফাইলটা এখানে দেখাচ্ছি, মানে যে প্রেজেন্টেশন ফাইলটা দেখাচ্ছি, সেখানে কিন্তু আমি লেকচারের সাথে শেষে রেফারেন্স অংশে আপনাদের বইয়ের লিঙ্ক, আমি যেসব বই থেকে তথ্যগুলো এনেছি বা যেসব ওয়েবসাইট থেকে তথ্যগুলো নিয়েছি সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক, বইয়ের লিঙ্ক, সেগুলো দেয়া থাকে। এখন এটাকে লেকচারটা যেহেতু আপনারা পিডিএফ আকারে নেন, আপনাদের কাছে ডেলিভারি হয় পিডিএফ আকারে, তো পিডিএফ এর মধ্যেও এই লিঙ্কটা থাকার কথা। আমি যতদূর নিজে ট্রাই করে দেখেছি পিডিএফ এর মধ্যেও লিঙ্কটা থাকে। তো লিঙ্কটা সেক্ষেত্রে আপনি ক্লিক দিলে হয়তো সরাসরি ওই লিঙ্কে যাবে না, আপনার হয়তো একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে দেন আপনার ব্রাউজারে পেস্ট করতে হবে। এভাবে করলে হয়তো আপনি ওখানের আমি যে সাইটগুলো আপনাকে উল্লেখ করেছি ওখান থেকে আরো ডিটেলস এবং আরো ডিপে আপনি পড়াশোনা করতে পারবেন। আর লেকচারের বিষয়টা হচ্ছে, আমাদের এই একটা লেকচারে কিন্তু অনেক টপিক, আমি শুধু সোর্সেস অফ সালফার নিয়ে 1 ঘন্টা লেকচার দেওয়া যায়, কিন্তু সময় যেহেতু সীমিত এবং আসলে একটা লেকচারের মধ্যে তো আমি সব জিনিসগুলো তুলে আনতে পারবো না। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেটুকু আমি লেকচারের মধ্যে পড়িয়ে দিয়েছি, আর বাকি আপনাদের এক্সট্রা যতটুকু পড়া প্রয়োজন সেটা আমাদের রেফারেন্স অংশে যে লিঙ্কগুলো আছে ওগুলো একটু দয়া করে পড়ে নেবেন। আশা করি এরপরে এর বাইরে আসলে আপনাদের আর প্রস্তুতির দরকার হবে না। এর সাথে নতুন সংযোজন হিসেবে আমরা এই লেকচার থেকে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো নিয়ে এসেছি। যেহেতু প্রিভিয়াসে আসলে আমাদের এমসিকিউ কখনো পরীক্ষা হয় নাই, তো রিটেনের কোশ্চেনগুলো আমরা এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা টপিকের শেষে, ওই টপিকের রিটেনের কোশ্চেন, যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আসলে রিটেনে কোন টাইপের কোশ্চেন আসতো, তাতে আপনাদের একটা আইডিয়া হবে আশা করি। যাই হোক, আমরা লেকচারের মধ্যে ঢুকে যাই। আজকে আমাদের আজকের লেকচারের মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড,
এরপরে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড টিএসপি এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস অফ ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ। তো এর মধ্যে এছাড়া সোর্সেস অফ সালফারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সালফারের বিভিন্ন সোর্স সম্পর্কেও রিটেনের প্রশ্ন আসছে এবং প্রিলিতেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমরা আসলে এই লেকচারের সবগুলো টপিকই গুরুত্ব দিয়ে পড়াবো। আমরা প্রথম টপিকটা শুরু করি, সোর্সেস অফ সালফার। সালফারের যে মিনারেল সোর্স সেটা মূলত বিভিন্ন রকমের ভূগর্ভস্থ বিভিন্ন রকমের খনির মধ্য থেকে আসে, বিভিন্ন রকমের জিওলজিক্যাল সেটিংস এর মধ্যে থাকে। যেমন ধরেন ভলক্যানো বা আগ্নেয়গিরির মধ্যে বিশেষ করে বেশি পরিমাণ সালফার থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন রকম সালফাইড মিনারেল খনিজের মধ্যেও সালফার থাকে। তবে আধুনিক যুগে একটা বিরাট পরিমাণ সালফার আমরা পেতে পারি হচ্ছে ফসিল ফুয়েল থেকে। অর্থাৎ আপনারা জানেন যে আমরা যে ক্রুড অয়েলটা উত্তোলন করি মাটির নিচ থেকে, এটাকে আমরা বিভিন্নভাবে ডিস্টিলেশনের মাধ্যমে বিভিন্ন রকমের প্রোডাক্ট বের করি। তো এই ডিস্টিলেশনের একটা পর্যায়ে বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর পরিমাণে সালফার এই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায় আর কি। যাই হোক, সালফারের মূলত কালার হচ্ছে ইয়েলো, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সালফারের ক্রিস্টালের ছবি আছে। আর এর গন্ধটা হচ্ছে পচা ডিমের গন্ধের মতো। আপনারা জানেন হাইড্রোজেন সালফাইডের গন্ধ আপনারা সবাই মোটামুটি জানেন। তো এই পচা ডিমের গন্ধটাই কিন্তু সালফারের একদম সবচেয়ে বেশি ডিস্টিংটিভ ফিচার, মানে সালফার চেনার উপায় হচ্ছে এটা। তো সালফারের সোর্স মূলত 3 রকমের হতে পারে, আমরা 3টা ভাগে ভাগ করেছি এদের উৎসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নেটিভ সালফার ডিপোজিট, অর্থাৎ সালফার মৌল বা এলিমেন্টাল সালফার, এগুলো কিন্তু আমরা একদম পিওর সালফার ফর্মে আমরা বিভিন্ন রকমের জিওলজিক্যাল সেটিংস থেকে পেতে পারি, একদম সরাসরি সালফার আকারেই, কোনো সালফাইড বা সালফেট এরকমই কিছু না, সরাসরি সালফার আকারেই পেতে পারি। কোত্থেকে পেতে পারি? এক নম্বর হচ্ছে ভলকানিক এরিয়া, যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় বা যেসব আগ্নেয়গিরি সক্রিয় আছে সেই সব এলাকায় পাওয়া যায়। বিশেষ করে এদের মধ্যে যেসব ওই যে গরম পাওয়া যায়, ঝর্ণা পাওয়া যায়, আগ্নেয়গিরি থেকে উৎসারিত গরম ঝর্ণা, যেমন ইউরোপে বেশ কিছু, রোমে বেশ কিছু জায়গায় আছে, ইতালিতে, তারপরে হচ্ছে আপনার জাপানে বেশ কিছু এরকমের সালফারের ঝর্ণা আছে। এদের মধ্য থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হয় এবং এই গ্যাসগুলো মূলত আসলে ঠান্ডা হয় এবং এটা অক্সিডাইজড হয়ে সলিড সালফারের ডিপোজিট তৈরি করে এবং এরকমের হলুদ রঙের সালফার ক্রিস্টাল দেখা যায়। এছাড়া সালফারের সোর্সের মধ্যে আছে ইভাপোরাইট ডিপোজিট, অর্থাৎ এগুলো মূলত যখন স্যালাইন ওয়াটার বডি এটা ইভাপোরেট হয় বা সমুদ্রের যে লবণাক্ত পানি এটা যখন ইভাপোরেট হয় তখন এরা ইভাপোরেট হয়ে পানিটা উড়ে যাওয়ার পরে না নিচে লবণ আকারে সালফার রাখে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সালফারের ডিপোজিট দেখতে পাচ্ছেন। এছাড়া বিভিন্ন স্পেসিফিক এনভায়রনমেন্টে যেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াকেও কিন্তু সালফারের মিনারেলকে বিভিন্ন সালফার মিনারেল যেমন ধরেন জিপসাম আছে কিংবা অ্যানহাইড্রেট আছে, এগুলোকে সরাসরি আপনার এলিমেন্টাল সালফারে রূপান্তর করতে পারে ব্যাকটেরিয়ার বিক্রিয়ার মাধ্যমে। তো এই ধরনের ডিপোজিটগুলো মূলত বিভিন্ন রকম সল্ট ডোম অথবা বিভিন্ন রকমের সেডিমেন্টারি রক লেয়ার যেগুলো আছে তার মধ্যে পাওয়া যেতে পারে। আর সর্বশেষ যে উৎসটা নেটিভ সালফারের সেটা হচ্ছে এনশিয়েন্ট সেডিমেন্টারি বেসিন। মূলত একটা বিপুল পরিমাণে নেটিভ সালফার অর্থাৎ সরাসরি সালফার অণু এটা পাওয়া যায় হচ্ছে আপনার বিভিন্ন সালফাইড মিনারেলের উপরে ব্যাকটেরিয়ার অ্যাকশনের উপর, অর্থাৎ ব্যাকটেরিয়া সালফাইড মিনারেলগুলোকে ডিকম্পোজ করে যেসব এলাকায় মূলত তেল এবং গ্যাস থাকে সেই সব জায়গায় এগুলো বেশি পাওয়া যায়। এই হাইড্রোকার্বনগুলোকে ডিকম্পোজ করে এগুলো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়া আলটিমেটলি সালফারটাকে আলাদা করে রেখে দেয়। এর মধ্যে নোটেবল এক্সাম্পল হচ্ছে আপনার গালফ অফ মেক্সিকোর এরিয়াটায় এবং ইস্টার্ন ইউরোপের যে এরিয়াটা, আমরা ইতালির কথা বলেছিলাম এবং আশেপাশের এরিয়া, ইতালি আছে আপনার, তারপরে যে সেই বিখ্যাত সিসিলি দ্বীপপুঞ্জ, এখানেও প্রচুর পরিমাণ সালফার পাওয়া যায়। যাই হোক, এরপরে হচ্ছে সালফাইড মিনারেল। সরাসরি খনি থেকে আমরা সালফাইড মিনারেল আকারে সালফার পেতে পারি। তো সালফাইড মিনারেলটা মূলত গঠিত হয় যখন এলিমেন্টাল সালফারটা কোনো রকমের বিভিন্ন রকম মেটালের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়, তখন সালফাইড মিনারেল গঠিত হয়। এর মধ্যে সালফাইড মিনারেল থেকে কিন্তু আবার ইম্পর্টেন্ট মেটালগুলো যেমন এক্সট্রাক্ট করা হয় তেমনি সালফারও আবার এক্সট্রাক্ট করা হয়। যেমন ধরেন পিরাইট আছে, FeS2, এর মধ্যে আয়রন থাকে এবং 2টা সালফার থাকে। এটা মূলত ফুলস গোল্ড নামে পরিচিত, অর্থাৎ এটা একদম খুবই উজ্জ্বল হলুদ, একদম সোনার মতো দেখতে টেক্সচারটা, এবং সরাসরি একদম পৃথিবীর উপরেই, মাটির উপরের অংশেই পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে চ্যালকোপিরাইট। চ্যালকোপিরাইট হচ্ছে কপার, আয়রন এবং সালফারের মিশ্রণ। এটা মূলত কপারের উৎস হিসাবে বা কপারের খনিজ হিসেবে ব্যবহৃত হয়, তবে সালফারও এই উৎস থেকে পাওয়া যায়। এরপর হচ্ছে গ্যালেনা বা লেড সালফাইড, PbS। এটা মূলত লেডের
একদম প্রাথমিক খনিজ, মানে লেডের মূল উৎস। তবে এটা থেকেও প্রচুর পরিমাণে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সিলভার এবং সালফার পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে স্ফ্যালেরাইট জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে একদম জিঙ্কের প্রাথমিক খনিজ পদার্থ। যাই হোক, এরপরে আসে আমাদের সি ফ্লোর ম্যাসিভ সালফাইড ডিপোজিট, এসএমএস। মানে হচ্ছে বিভিন্ন রকমের হাইড্রোথার্মাল ভেন্ট থাকে সাগরের নিচে, যেগুলা সাগরের নিচ থেকে যে যদি কখনো ভলক্যানিক এরিয়া থাকে তখন সেখান থেকে তাপমাত্রাটা উপরে নিয়ে আসে পানির মাধ্যমে। তো এই হাইড্রোথার্মাল ভেন্টগুলোর আশেপাশে, যেখানে মূলত জিওথার্মালি হিটেড ওয়াটার আশেপাশে থাকে, এই পানিগুলোর থেকে এই পানিগুলো হচ্ছে ওই যে খনি থেকে যেহেতু পানিগুলো ওঠে, তো এই পানিগুলো মূলত মেটাল এবং সালফার রিচ বিভিন্ন রকমের ফ্লুইড এরা বের করে দেয়, ওই পানির সাথে উঠে আসে। তো এইগুলোও কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সালফার জমা করতে পারে এবং সেখান থেকে সালফারও এক্সট্রাক্ট করা হয়। এরপরে আছে সালফেট মিনারেল। সালফেট মিনারেল গুলো মূলত সালফেট আয়ন অর্থাৎ SO4 2 নেগেটিভ, এই আয়নটা কন্টেইন করে। আচ্ছা, তো এরা মূলত হচ্ছে সালফারের অক্সিডাইজ ফর্মটা নির্দেশ করে, অর্থাৎ সালফার মৌলের অক্সিডাইজ একটা ফর্ম এটা নির্দেশ করে, সরাসরি কোনো যৌগ না। আর এরা হচ্ছে মূলত পাওয়া যায় হচ্ছে বিভিন্ন রকমের এলিমেন্টের সাথে যুক্ত হয়, অর্থাৎ সালফেটটা বিভিন্ন রকম অন্যান্য মৌলের সাথে যুক্ত আকারে সালফেট আকারে থাকে, শুধু আলাদা সালফেট আকারে কিন্তু থাকে না। আচ্ছা, এবার হচ্ছে জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম সালফেট এবং অ্যানহাইড্রেট, মানে একটা হচ্ছে জিপসামের 2 অণু পানি সহ আর একটা হচ্ছে অ্যানহাইড্রেট। যাই হোক, এরাও মূলত আপনার ক্যালসিয়ামের কমন উৎস, এবং যখন সি ওয়াটার ইভাপোরেট হয় অর্থাৎ সাগর সমুদ্রের পানি যখন বাষ্পীভূত হয়ে যায় তখন এর নিচে জিপসামগুলো জমা থাকে। এরপরে আরেকটা আছে বেরাইট, বেরিয়াম সালফেট এবং সেলেস্টাইট অর্থাৎ SrSO4। এগুলো হচ্ছে এডিশনাল এক্সাম্পল, এগুলো থেকে আসলে সালফার ওইভাবে নিষ্কাশন করা হয় না, বাট এটাও সালফারের একটা সোর্স। আচ্ছা, এরপরে সর্বশেষ সোর্স হচ্ছে হাইড্রোকার্বন সোর্সেস। হাইড্রোকার্বন সোর্স হচ্ছে বর্তমানে কমার্শিয়াল সালফারের সবচেয়ে বৃহত্তম সোর্স, হাইড্রোকার্বন সোর্স। এটা মূলত ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়ামের থেকে পাওয়া যায়, পেট্রোলিয়াম ডিপোজিট থেকে। অধিকাংশ ক্ষেত্রেই আপনার হাইড্রোজেন গ্যাস আকারে থাকে, এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস আকারে থাকে। তো যখনই আমরা রিফাইনারিতে তেলগুলো রিফাইন করি, আমরা যখন কি বলে কলাম ডিস্টিলেশনের মাধ্যমে বা ফ্র্যাকশনেশন ডিস্টিলেশনের মাধ্যমে এদেরকে আলাদা করি, তখন এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বের হয় এবং এদেরকে আবার আমরা বাই প্রোডাক্ট আকারে আমরা কালেক্ট করা হয়। যাই হোক, এরপরে হচ্ছে টার স্যান্ড অ্যান্ড অয়েল শেল। এগুলো হচ্ছে আনকনভেনশনাল হাইড্রোকার্বন ডিপোজিট। এরাও মূলত আপনার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সালফার এরা হোল্ড করে। তো এখানে এই সালফারের সোর্স নিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে, আপনাদেরকে আমি সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, এই যে ফর মোর ডিটেলস ক্লিক হিয়ার। তো এই জায়গায় আপনার ক্লিক করলে এখানে আরো ডিটেলস এখানে পাবেন, এবং এখানে ক্লিক করলে আসলে আপনারা আরো বেশি সোর্স আকারে সম্পর্কে বিস্তারিত আকারে জানতে পারবেন। তো যতটুকু জানা দরকার আমার মনে হয় এই 3টা স্লাইডেই যথেষ্ট তথ্য রয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কিছু কোশ্চেন দেখি, যেমন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ভাইটাল ন্যাচারাল সোর্সেস অফ এলিমেন্টাল সালফার। এলিমেন্টাল সালফারের ন্যাচারাল সোর্সের মধ্যে সবচেয়ে ভাইটাল সোর্স কোনটা? সবচেয়ে ভাইটাল সোর্স হচ্ছে আমাদের ভলক্যানোগুলো অর্থাৎ আগ্নেয়গিরিগুলো, কারণ আগ্নেয়গিরি থেকে আমরা আগ্নেয়গিরির কাছাকাছি আমরা প্রচুর পরিমাণে সালফার, সরাসরি সালফার অণু আকারেও পাই, সালফারের ডিপোজিট আকারেও পাই, বা সালফাইড আকারেও পাই, এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস আকারেও পাই, সালফার ডাইঅক্সাইড আকারেও পাওয়া যায়। আচ্ছা, হুইচ মিনারেল ইজ রেফার্ড অ্যাজ ফুলস গোল্ড? আপনারা একটু আগে দেখেছেন পিরাইট, যেটা আয়রন সালফাইড, সেটাকে ফুলস গোল্ড বলা হয়, কারণ এটার একটা মেটালিক একটা লাস্টার আছে, মানে মেটালিক যেরকম চকচকে একটা ভাব থাকে সেটা আছে, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, হলুদ রঙের দেখতে হয়, গোল্ডের মতো অনেকটা। হুইচ অফ দিস ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ সালফার? নিচের মধ্যে কোনটা সালফারের ইন্ডাস্ট্রিয়াল সোর্স নয়? সি স্প্রেটা হচ্ছে ন্যাচারাল সোর্স, অর্থাৎ সাগরের পানি থেকে যখন আমরা সালফারটা আলাদা করি, সাগরের পানি ইভাপোরেট করে, তো এটা আসলে সালফারের ইন্ডাস্ট্রিয়াল সোর্স নয়, বাকি সবগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোর্স। হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস ডাজ নট কমনলি কন্টেইন সালফার? নিচের মিনারেলের মধ্যে কোনটায় সালফার থাকে না? কোয়ার্টজ হচ্ছে আপনারা জানেন সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকাকে বলা হয় কোয়ার্টজ, এবং এটার মধ্যে সালফার বা সালফাইড মিনারেল থাকে না। হুইচ অফ দ্য ফলোইং আর ন্যাচারাল সোর্সেস অফ সালফার কম্পাউন্ড? নিচের যে 3টা সোর্স আছে, কম্বাসন অফ কোল, কম্বাসন অফ পেট্রোলিয়াম, এবং 3 নম্বর হচ্ছে ভলক্যানো, এর মধ্যে কোনগুলো হচ্ছে সালফারের ন্যাচারাল সোর্স?
অপশন এ তে আছে 1 and 2, অপশন 2 তে আছে 2 and 3, 1 and 3 এবং লাস্টে 1, 2 and 3। আসলে এই তিনটাই মানে কয়লার কম্বাসন থেকেও সালফার পাওয়া যায়, পেট্রোলিয়ামের কম্বাসনের ফলেও আমরা সালফার বের করতে পারি, এবং ভলক্যানো থেকে তো সালফার পাওয়া যায়। তো এই সবগুলাই কিন্তু সালফার অক্সাইডের একদম ন্যাচারাল সোর্স আর কি। যাই হোক, which of these is a natural biological source of atmospheric sulfur gas? atmospheric sulfur গ্যাসের বায়োলজিক্যাল সোর্স কোনটা? এখানে হচ্ছে অপশন সি অর্থাৎ ডাইমিথাইল সালফাইড। এরা মূলত বিভিন্ন রকমের মেরিন যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, সামুদ্রিক যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, তারা মূলত একটা ন্যাচারাল সালফারের সোর্স, এবং এদের বায়োলজিক্যাল ইয়ার মাধ্যমে, ডিকম্পোজিশনের মাধ্যমে এদেরকে পাওয়া যায়। এরপরে আছে হিস্টোরিক্যালি হুইচ রিজিয়ন ওয়াজ নোন ফর অ্যাবান্ডেন্ট সারফেস সালফার মাইন্ড ইউজিং দ্য সিসিলিয়ান প্রসেস। সিসিলি দ্বীপপুঞ্জে, ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ, এটা একদম হিস্টোরিক্যালি পরিচিত, এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে আছে, আপনার আগ্নেয়গিরি আছে, তো এখানে প্রচুর পরিমাণে সালফার ন্যাচারালি পাওয়া যায়, এবং এই সালফারটাকে এক্সট্রাক্ট করার জন্য আলাদা একটা প্রসেসই আছে, ওদের নিজস্ব একটা প্রসেস আছে। এটার নাম হচ্ছে সিসিলিয়ান প্রসেস। যদি এই প্রসেসটা এখন অবসলিট হয়ে গেছে, এটার ব্যবহার করা হয় না, পরিবেশ দূষণ এবং অন্যান্য সালফারের যে ইল্ড আসে, এটাও যথেষ্ট না, মানে ব্যবহারযোগ্য না। যাই হোক, নানান কারণে, তবে এটা হিস্টোরিক্যালি খুব গুরুত্বপূর্ণ। হুইচ ইজ কমনলি ইউজ টু রিকভার সালফার ফ্রম হাইড্রোজেন সালফাইড ইন রিফাইনারিজ? হাইড্রোজেন সালফাইড থেকে সালফার রিকভারি করার জন্য আসলে কোনটা কমনলি ইউজ করা হয়? এখানে হচ্ছে ক্লাউস প্রসেস, যেটা আমাদের এই ক্লাউস প্রসেস কিন্তু আপনার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার রিকভার করার জন্য এটা স্ট্যান্ডার্ড প্রসেস। আমরা ক্লাউস প্রসেস সম্পর্কে হয়তো সামনে পড়বো, একটু দেখি। হুইচ বায়োলজিক্যাল কম্পাউন্ডস ইন লিভিং অর্গানিজম কন্টেইন সালফার? নিচের মধ্যে কোনটা সালফার কন্টেইন করে? কোন বায়োলজিক্যাল কম্পাউন্ডটা? অ্যামিনো অ্যাসিড এবং মেথিওনিন, অ্যামিনো অ্যাসিড মিথিওনিন এবং সিস্টিন, এই দুইটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে এরা সালফার, এদের মধ্যে, এদের আণবিক গঠনের মধ্যে সালফার আছে। হাউ ডু প্ল্যান্টস প্রাইমারিলি অ্যাবজর্ব সালফার ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট? পরিবেশ থেকে গাছপালা কিভাবে সালফার অ্যাবজর্ব করে? অবশ্যই সালফেট আয়ন রূপে, মাটি থেকে অথবা পানির মাধ্যমে সালফেট আয়ন রূপে এরা সালফার শোষণ করে। পিরাইট, জিপসাম এন্ড গ্যালেনা আর এক্সাম্পল অফ হোয়াট কাইন্ড অফ সালফার সোর্সেস? এরা হচ্ছে অবশ্যই মিনারেল বেসড সোর্স, এবং আপনারা দেখছেন যে পিরাইট হোক, জিপসাম হোক, গ্যালেনা হোক, এরা প্রত্যেকেই কিন্তু অন্য কোনো ধাতুর আবার প্রাইমারি সোর্স, প্রাইমারি খনিজ হিসেবে কাজ করে, প্লাস এরা বাই প্রোডাক্ট হিসেবে সালফারও তৈরি করে। আচ্ছা, হুইচ ন্যাচারাল সালফার প্রোডাক্ট ইজ নোন ফর ইটস রটেন এগ স্মেল অ্যান্ড ইজ প্রডিউসড বাই সালফেট রিডিউসিং ব্যাকটেরিয়া? এই পচা গ্যাসের গন্ধযুক্ত একমাত্র প্রোডাক্ট হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এর স্মেলটা একদম খুবই বিখ্যাত কেমিস্ট্রি পরিবেশে, যে পচা গ্যাসের গন্ধ পেলে বা পচা ডিমের গন্ধ পেলেই এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস, এবং এটাই মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমে পচনের ফলে এটা তৈরি হয় আর কি। আচ্ছা, which compound is released by volcano and a key source of atmospheric sulfur? কোন কম্পাউন্ডটা মূলত আগ্নেয়গিরি থেকে রিলিজ হয় এবং এটা অ্যাটমসফেরিক সালফারের একদম মূল সোর্স? এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটা সরাসরি ভলক্যানো থেকে ধোঁয়া আকারে বের হয়, এবং এটা একটা অ্যাটমসফেরিক সালফারের একটা গুরুত্বপূর্ণ উৎস। which natural sulfur cycle processes involve conversion of organic sulfur into inorganic forms like sulfide or sulfate? ন্যাচারাল সালফার সাইকেল প্রসেসের মধ্যে আমরা সালফার সাইকেলের দিকে যাইনি, কারণ ওটা সিলেবাসে নাই, তবে এরকমের কিছু প্রশ্ন আসতে পারে, সেই জন্য প্রশ্নটা আমরা রেখেছি। যে ন্যাচারাল সালফার সাইকেলে একটা পার্ট আছে মিনারেলাইজেশন। এই মিনারেলাইজেশনটা মূলত অর্গানিক সালফারকে ইনঅর্গানিক সালফারে রূপান্তরিত করে। এরপর হচ্ছে হুইচ গ্যাসিয়াস সালফার কম্পাউন্ড ফ্রম মেরিন প্ল্যাঙ্কটন ইজ এ মেজর ন্যাচারাল কন্ট্রিবিউটর টু অ্যাটমসফেরিক সালফার? অ্যাটমসফেরিক সালফারের জন্য মেজর ন্যাচারাল কন্ট্রিবিউটরকে আপনারা একটু আগের একটা প্রশ্নে আমরা দেখেছি, ডাইমিথাইল সালফাইড। এটা মূলত আপনার ব্যাকটেরিয়ার ডিকম্পোজিশনের ফলে, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যাকটেরিয়া দ্বারা ডিকম্পোজড হলে ডাইমিথাইল সালফাইড তৈরি হয়, এবং এটা ন্যাচারাল সালফারের একটা, অ্যাটমসফেরিক সালফারের একটা উৎস। আচ্ছা, এবারে আমরা আসি রিকভারি অফ সালফার ফ্রম নেচার। ন্যাচারালি মূলত সালফার তিনটা সোর্স থেকে রিকভার করা হয়। ফার্স্টলি হচ্ছে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসগুলো থেকে, যেটা হচ্ছে ক্লাউস প্রসেস। সেকেন্ডলি হচ্ছে সরাসরি এলিমেন্টাল ডিপোজিট, অর্থাৎ সরাসরি খনি থেকে একদম সালফার পরমাণু। সালফার, কারণ আপনারা জানেন ন্যাচারালি কিন্তু সালফার একদম বিশুদ্ধ আকারেই পাওয়া যায়। এটা মোমের মতো খুব নরম জাতীয় একটা
অধাতু টাইপের মোমের মতো দেখতে এবং হলুদ কালার, এটা একদম ন্যাচারালি পাওয়া যায় সরাসরি। থার্ডলি হচ্ছে বিভিন্ন রকম সালফাইড খনিজ থেকে এবং আপনার ভলক্যানিক ডিপোজিট থেকে, আগ্নেয়গিরি ডিপোজিট থেকে। তো আমরা সবগুলো প্রসেসই একটু করে দেখব। রিকভারি ফ্রম পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস, অর্থাৎ ক্লাউস প্রসেস, যেটা আমরা একটু আগে দেখেছি। আমরা যখন পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের আমরা ক্র্যাকিং করব, তখন এর মধ্য থেকে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল সালফারের অলমোস্ট 90% সালফার যে দরকার হয়, এটা আমাদের এই পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট থেকে আসে, হাইড্রোকার্বন রিফাইনিং এর বাই প্রোডাক্ট থেকে আসে। এটা মূলত করা হয় হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যে এনভায়রনমেন্টে যাবে, এটা নিয়ে কিন্তু এনভায়রনমেন্টাল কনসার্ন আছে, কারণ আপনারা দেখেছেন যে সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তো এটা পরিবেশের ক্ষতি করে, যে কারণে এই সালফার ডাইঅক্সাইডটা যেহেতু পরিবেশে যেতে পারবে না, তো এটাকে আটকে ফেলা হয় এবং এটাকেই রিফাইন করে আবার এখান থেকে সালফার কম্পাউন্ড পাওয়া যায়। তো এই প্রসেসটা মূলত সাওয়ার গ্যাস স্ট্রিম, যেটাকে সাওয়ার গ্যাস স্ট্রিম নামে পরিচিত, এই গ্যাস স্ট্রিমটাকে ট্রিট করা হয় এবং এরা বিভিন্ন রকমের এরা টক্সিক এবং করোসিভ যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা, এই গ্যাসটা থেকে ভেঙে চুরে আমরা সালফারটা নিয়ে আসি। তো আমরা প্রসেসটা একটু দেখি। এখানে মূলত দুইটা প্রসেস আছে, দুইটা স্টেপ আছে, সরি। হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে এলিমেন্টাল সালফারে রূপান্তরের দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে থার্মাল স্টেজ, এখানে মূলত একটা ফার্নেসের মধ্যে হাইড্রোজেন সালফাইডের 1/3 বার্ন করা হয় এবং বাতাসের উপস্থিতিতে বার্ন করা হয়, এবং যার ফলে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। দ্বিতীয়টা হচ্ছে ক্যাটালাইটিক স্টেজ। এই স্টেজে করা হয় কি, যে বাকি যে হাইড্রোজেন সালফাইড আছে, আমরা তো 1/3 বার্ন করেছি, বাকি হাইড্রোজেন সালফাইডটা এই যে প্রথমে থার্মাল স্টেজে সালফার ডাইঅক্সাইড তৈরি হলো, সেইটার সাথে বিক্রিয়া করা হয়। বিক্রিয়ার ফলে হয় কি, আবার ওই সালফার ডাইঅক্সাইড থেকে 3 অণু সালফার তৈরি হয়, আর অক্সিজেনটা ওই হাইড্রোজেনটাকে নিয়ে গিয়ে সে আবার পানি তৈরি করে। তাহলে হলো কি, আমার টোটাল যে হাইড্রোজেন সালফাইড, সেটার 1/3 আমি প্রথমে উত্তপ্ত করলাম, বার্ন করলাম। বার্ন করার ফলে আমার হাইড্রোজেন সালফাইড থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি হলো। সেই সালফার ডাইঅক্সাইডকে আবার হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করতে দিলে এলিমেন্টাল সালফার তৈরি হবে, আর হচ্ছে পানি তৈরি হবে। খুবই এফিশিয়েন্ট এবং সহজ প্রসেস। এখানে বাকি আরো স্টেপ হচ্ছে এক্সট্রাকশন। এটা হচ্ছে লিকুইড সালফার, যে সালফারটা তৈরি হয় সেটা লিকুইড আকারে থাকে, কারণ সালফারের মেল্টিং পয়েন্ট খুবই কম, আমরা জানি। তো এটা কালেক্ট করা হয় এবং এটা মূলত কন্ডেন্সারের মধ্যে করে ক্যাটালাইটিক স্টেজের শেষে এটা কালেক্ট করে কন্ডেন্স করে জমা করা হয়। এরপর হচ্ছে টেইল গ্যাস ট্রিটমেন্ট। এই কনভেনশনাল ক্লাউস ইউনিটে মোটামুটি সালফার রিকভারি রেট হচ্ছে 95 থেকে 97%, মানে হিউজ পরিমাণ রিকভারি রেট। তো যতখানি আমি হাইড্রোজেন সালফাইড দিচ্ছি, তার অলমোস্ট 97% আমার সালফার পাচ্ছি। তো এর পরেও যদি এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড বা এনভায়রনমেন্টাল ল যদি আরো কঠিন থাকে, স্ট্রিক্ট থাকে, তাহলে একটা টেইল গ্যাস ট্রিটমেন্ট ইউনিট ইউজ করা হয়, TGTU। এটা মূলত ওই কি বলে আপনার ওই ইসের শেষে, অর্থাৎ আমাদের ক্যাটালাইটিক স্টেজের শেষে এই টেইল গ্যাস ট্রিটমেন্ট ইউনিটটা ইনক্লুড করা হয়, যে কারণে যে জন্য যে ওই 97% এর পরে আমাদের যতটুকু আবার সালফার ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার কথা, সেটুকু যেন বের হইতে না পারে। তো এই টেইল গ্যাস ইকুইপমেন্টটা করার ফলে আমাদের এই রিকভারি রেট দাঁড়ায় অলমোস্ট 99.9%, মানে একদম যতটুকু হাইড্রোজেন সালফাইড আছে পুরাটাই আমরা ক্যাচ করতে পারি আসলে। তো নিচে আপনারা একটা দেখতে পাচ্ছেন, ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন। এই ফ্লো চার্টে মোটামুটি ক্লাউস প্রসেসের একটা ফ্লো চার্ট, এটা একটু বর্ণনার সাথে মিলিয়ে আপনারা দেখে নেবেন, তাহলে একটু বুঝতে আরো সহজ হবে। আমরা পরবর্তী স্টেজে যাই। পরবর্তীটা হচ্ছে রিকভারি ফ্রম এলিমেন্টাল ডিপোজিট। এটার নাম হচ্ছে ফ্রাশ প্রসেস। আপনারা ফ্রাশ প্রসেসের নাম আগেই শুনেছেন। ফ্রাশ প্রসেস হচ্ছে একদম ন্যাচারাল এলিমেন্ট থেকে, অর্থাৎ ন্যাচারাল খনি থেকে একদম পিওর সলিড সালফারটা যেগুলো পাওয়া যায় সেটা বের করে আনার একটা পদ্ধতি। তো এটা মূলত একটা সময়, অর্থাৎ 20 সেঞ্চুরিতে এটা একদম একটা মেজর সোর্স ছিল, মানে ফ্রেশ প্রসেস ছিল সালফার তৈরির একদম একমাত্র প্রধান উপায়। তো এখন ওই যে আমরা একটু ওই যে রিকভারি প্রসেসটা পড়লাম, বিশেষ করে ফসিল ফুয়েল থেকে রিকভারি, এই রিকভারি প্রসেস এসে পুরোপুরি ফ্রেশ প্রসেসটাকে একদম বাতিলই করে দিয়েছে, কারণ আমাদের যেই সালফারটা দরকার এটার পুরোটাই আমরা ওই কি বলে ক্লাউস প্রসেস থেকে বা ওই রিকভারি থেকেই আমরা পেয়ে যাই। এখানে আর এই ন্যাচারাল সালফার তুলে সময় নষ্ট করার বা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার হয় না। তো এই প্রসেসে মূলত একদম সহজ প্রসেস। এখানে 3টা পাইপ ইউজ করা হয়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। বাইরে একটা পাইপ নীল কালারের, এর মাঝখানে একটা হলুদ কালারের পাইপ, আর একদম ভিতরে আর একটা আবার আকাশি নীল কালারের পাইপ। এই 3টা কনসেন্ট্রিক পাইপ, মানে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাইরের পাইপটা সবচেয়ে বড় থাকে ব্যাস, এটার মধ্যে মাঝখানের পাইপটা আরেকটু ছোট ব্যাসে সেটা ঢুকাই দেওয়া হয়, এবং একদম ভিতরে আর একটা পাইপ ঢুকাই দেওয়া হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে
বাইরের পাইপটা থেকে কি দেওয়া হয়, সুপার হিটেড স্টিম, মানে প্রচন্ড প্রেসারে আপনার অতি উত্তপ্ত স্টিম, 400 বা 300-400 ডিগ্রি তাপমাত্রার স্টিম এখানে বাইরের পাইপ থেকে দেওয়া হয়। আর ভিতরের একদম একদম কোরের যে পাইপটা, মাঝখানে একদম ভিতরের পাইপটা, সেটা থেকে দেওয়া হয় হচ্ছে হট কম্প্রেসড এয়ার, গরম বাতাস এবং কম্প্রেসড বাতাস, এটা দেওয়া হয়। এই দুই ধরনের বাতাসের চাপে, মানে এক হচ্ছে স্টিম জলীয় বাষ্প, আর একটা হচ্ছে বাতাস, এই দুইটার চাপে মাঝখানের যে পাইপটা আছে, মাঝারি পাইপটা, এখান থেকে গলিত সালফার সরাসরি ইয়া থেকে বের হয়ে আসে, আপনার খনি থেকে বের হয়ে আসে। এই হচ্ছে একদম এক কথায় প্রসেস। তো এটাকে আমরা আবার কয়েকটা ধাপে ভাগ করেছি। মেল্টিং দ্য সালফার, প্রথমে সুপার হিটেড ওয়াটার অর্থাৎ 165 থেকে 200 ডিগ্রি বা অনেকে 300 ডিগ্রি হতে পারে, এটাকে এই বাইরের পাইপটা থেকে পাম্প করা হয়। পাম্প করার পরে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের সালফার ডিপোজিট থেকে সালফারটা গলে গেল, গলে যাওয়ার পরে মাঝখানের পাইপটা থেকে হচ্ছে হট কম্প্রেস এয়ারটা পাঠানো হয়। এটা হচ্ছে আপনার ফ্রোথ বা ফোম তৈরি করার জন্য, অর্থাৎ কম্প্রেস বাতাসটা পাস করলে এটা হচ্ছে ভিতরের সালফারটাকে পানির সাথে মিক্স করে এবং আলটিমেটলি একটা ফেনার মতো একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা আসলে নর্মাল এই যে ইয়ার থেকে, এই যে আশপাশের যে পাথর আছে বা আশপাশের যে শক্ত সালফার আছে তার থেকে অনেক কম কনসেন্ট্রেশন হয় এবং খুবই হালকা হয়। এরপরে হয় কি, এই বাতাসের ভিতরের বাতাসের চাপে, এই প্রেসারের কারণে এই সালফারের ফোমটা এই মাঝখানের হলুদ জায়গা থেকে বের হয়ে আসে। এটা অনেকটা ফেনা ফেনা আকারের হয়, ফেনার মতো একটা ফ্রোথি একটা ম্যাটেরিয়াল হয় এবং এটার ডেন্সিটি খুবই কম থাকে। এটা একদম গলিত সালফার পানির সাথে মিক্স করা থাকে। তো পরে এই সালফারটাকে জাস্ট বড় বিনের মধ্যে রাখা হয় এবং এখানে রেখে দিলেই এটা মোটামুটি সলিড হয়ে যায়। তো এখান থেকে যে সালফারটা পাওয়া যায় সেটা অলমোস্ট 99.5% পিওর থাকে, যেই কারণে 20th সেঞ্চুরিতে আপনার এটা ছিল একদম একদম মেজর একটা সোর্স সালফারের। যাই হোক, রিকভারি অফ সালফার ফ্রম নেচার, নেচার থেকে আমরা কি রকমের সালফার রিকভার করতে পারি। সালফারের তৃতীয় সোর্স আমরা পড়েছিলাম যে সালফারের 3টা সোর্স, মানে সালফার উৎপাদনের 3টা উপায় আছে। থার্ড উপায়টা রিকভারিটা কি, প্রথম হচ্ছে সালফাইড ওর থেকে, বিভিন্ন রকমের সালফাইড খনিজ থেকে, সালফাইড খনিজগুলোর স্মেল্টিং এর মাধ্যমে এগুলোর বাই প্রোডাক্ট হিসেবে আমরা সালফার পেতে পারি। তো এই সালফাইড ওর থেকে যেই সালফারগুলো পাওয়া যায় সেগুলো মূলত সেই যেই এর মধ্যে 2-3টা প্রসেস থাকে সালফারটা আলাদা করার জন্য। এর মধ্যে আছে কমিউনিকেশন, ফ্লোটেশন এবং স্মেল্টিং। আমরা শুধু নামগুলো পড়লেই হবে, ডিটেলসে আমরা যাব না। আর ভলকানিক ডিপোজিটের মধ্যে আছে হচ্ছে যে সালফার হচ্ছে বিভিন্ন রকমের আগ্নেয়গিরির আশেপাশ থেকে বিভিন্ন রকম ন্যাচারাল ইয়াতেই সরাসরি সালফার তৈরি হয় এবং সেগুলো জাস্ট খনিজের মতো তুলে আনা হয়। তো এই খনিজগুলো মূলত বিভিন্ন রকম ভলকানিক গ্যাস, যেমন হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলোকে এয়ারের মাধ্যমে অক্সিডাইজড হয় এবং এটা আসলে খুবই মাইনর কমার্শিয়াল ইম্পর্টেন্স ভলকানিক ইয়ার থেকে সালফার তুলে আনা, কারণ এটা আসলে প্রথমত এই সালফারটা তুলে আনা, সালফার যেহেতু একটা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, এটা তুলে আনা অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ। আর এই 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 ঝামেলায় যাওয়ার জন্য আরো অনেক বেশি আলাদা খরচের দরকার হয়, অথচ আমাদের প্রয়োজনীয় সালফার আমরা অলরেডি আমার হাইড্রোকার্বনের ক্র্যাকিং থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পেয়েই যাচ্ছি, সুতরাং এগুলো আর কেউ করে না আসলে। তো যাই হোক, এই মোটামুটি আপনাদের হচ্ছে সালফারের রিকভারি বা নেচার থেকে সালফার তুলে আনার পদ্ধতি। আমরা এখানে ছবিতে ভলকানিক সোর্সের বিভিন্ন পার্ট দেখাচ্ছি, যেখানে বিভিন্ন পরিমাণে সালফাইড খনিজগুলো থাকে। যেমন এখানে দেখানো হয়েছে এই যে আয়রন সালফাইডের খনিজ, আয়রন সালফাইডের অংশ, তারপর হচ্ছে জিঙ্ক বা লেড সালফাইডের অংশ, তারপর হচ্ছে কপার সালফাইডের অংশ। অর্থাৎ আপনার একটা ভলকানোর মধ্যে বা একটা আগ্নেয়গিরির কোন কোন পার্টে আসলে কোন কোন জিনিসগুলো জমা থাকে সেগুলো এখানে ছবিতে বিস্তারিত আকারে দেয়া আছে, একটু দেখে নেবেন। এবার যে আমরা স্যাম্পল কোশ্চেনে আসি, হ্যাঁ, ফ্রেশ প্রসেসের প্রিন্সিপাল মেকানিজমটা কি? প্রিন্সিপাল মেকানিজম হচ্ছে আমরা সোজা কথায় ইনজেক্টেড সুপারহিটেড স্টিম টু মেল্ট সালফার, মানে আমরা একটা পাইপ থেকে সুপারহিটেড স্টিম পাঠাই যেটা সালফারটাকে গলায় ফেলে, এবার আরেকটা পাইপ থেকে বাতাস পাঠাই, ফলে সালফারটা ফোমের আকারে ফুলে মাঝখানে থেকে বেরোয় আসে। এই হচ্ছে একদম মূল মেকানিজম। আচ্ছা, এবার হচ্ছে নেটিভ সালফার ডিপোজিট ইন সল্ট ডোমস হিস্টোরিক্যালি সাপ্লাইড কমার্শিয়াল সালফার ভায়া হুইচ প্রসেস, কোন প্রসেসের মাধ্যমে এটা পাওয়া যেত? এটা ফ্রেশ প্রসেসের মাধ্যমে নেটিভ সালফারটা ওই সল্ট ডোম থেকে বের করা হইতো। What is the most important industrial method of recovering elemental sulfur from gas steam containing hydrogen sulfide? হাইড্রোজেন সালফাইড থেকে সালফার রিকভারের সবচেয়ে ইফেক্টিভ প্রসেস হচ্ছে বা ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে ক্লাউস প্রসেস। এটা আপনারা দেখেছেন যে 99.9% সালফার রিকভার করতে পারে এবং এটার বিভিন্ন রিফাইনারিতে এটা ওয়াইডলি ইউজ হয়, ব্যাপক হারে ব্যবহার করা হয়।
Which method remained the industrial standard for extracting sulfur until byproduct recovery from oil and gas widespread? ফ্রেশ প্রসেস হচ্ছে একদম ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ছিল, মানে অয়েল এবং গ্যাস থেকে বাই প্রোডাক্ট হিসেবে আসার আগ পর্যন্ত, বাই প্রোডাক্ট হিসেবে আমরা যখন ক্লাউজ প্রসেসে যখন আমরা সালফার পাই, এখন এইটা আসার আগ পর্যন্ত ফ্রেশ প্রসেসটা একদম স্ট্যান্ডার্ড একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ছিল, কারণ এখানে আমরা 99.5% বিশুদ্ধ সালফার পাইতাম সরাসরি নেচার থেকে। যাই হোক, which modern method uses acid solution sprayed over sulfur ore heap to generate hydrogen sulfide gas which is then converted to sulfur? আচ্ছা, হিপ লিচিং পদ্ধতিটা মূলত হচ্ছে একটা মানে কি ধরনের এক ধরনের অ্যাসিড স্প্রে। এই পদ্ধতিতে অ্যাসিড স্প্রে করা হয় এই যে খনিজগুলোর উপরে, এবং এই অ্যাসিড স্প্রের ফলে এটা হাইড্রোজেন সালফাইড আকারে বের হয়ে আসে। হাইড্রোজেন সালফাইড গ্যাসটা ধরে দেন এটা থেকে আমরা সালফার রিকভার করি। Which method applies a solvent to dissolve sulfur compound from crushed ore then precipitate sulfur by heating? মানে আমরা যে খনিজগুলো আছে সেগুলোকে ভেঙে এটা একটা সলভেন্ট দিয়ে সেই সলভেন্টের মধ্যে সালফারটাকে দ্রবণীয় করে তারপর প্রেসিপিটেশন করে তারপরে সালফারটাকে আবার অন্যভাবে বের করা হয়। এটা মূলত সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস। এখানে মোটামুটি ভেরি হাই রিকভারি পাওয়া যায়, অর্থাৎ সালফার এই প্রসেস থেকে মোটামুটি 90% সালফার আমরা রিকভার করতে পারি। ব্যাকটেরিয়াল অক্সিডেশন অফ পিরাইট এর মেইন প্রোডাক্ট কি? যখন বায়োলিচিং হয় পিরাইটের বা ব্যাকটেরিয়া দিয়ে যখন পিরাইটটাকে ভাঙানো হয় তখন সলিউবল ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই বায়োলিচিং মূলত একটা ব্যাকটেরিয়া ইউজ করে যেটার নাম হচ্ছে অ্যাসিডিথিওব্যাসিলাস ফেরোক্সিডেন্স, অ্যাসিডিথিওব্যাসিলাস ফেরোক্সিডেন্স অথবা এ থিওক্সিডেন। এগুলো মূলত হচ্ছে আপনার এই সালফারকে এবং মেটাল সালফাইড গুলোকে অক্সিডাইজ করে, সালফারটাকে খেয়ে এটাকে অক্সিডাইজ করে ফেলে। তো এটার মূল বাই প্রোডাক্ট হচ্ছে ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। Which process recovers sulfur as sulfuric acid from flue gas without producing absorbent waste? Absorbent waste প্রডিউস করা ছাড়া কোন প্রসেসে আমরা সালফিউরিক অ্যাসিড হিসেবে সালফার রিকভার করা? এটা SNOx প্রসেস আছে। এটা মূলত ক্যাটালাইটিক্যালি সালফার ডাইঅক্সাইড রিমুভ করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রিমুভ করে ফ্লু গ্যাস থেকে, এবং ফ্লু গ্যাস থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, কোন প্রসেসটা আসলে ক্যাটালাইটিক টু স্টেপ রিঅ্যাকশন ব্যবহার করে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার তৈরি করতে? এটা হচ্ছে ক্লাউজ প্রসেস। আমরা জানি ক্লাউজ প্রসেসে দুইটা স্টেজ থাকে, একটা থার্মাল স্টেজ, একটা ক্যাটালাইটিক স্টেজ, এবং এই প্রসেসে মূলত অলমোস্ট 99.9% সালফার রিকভার করা যায়। Which method is still used in some countries such as Mexico, Ukraine, Poland? সালফার এক্সট্রাকশনের জন্য মেক্সিকো, ইউক্রেন, পোল্যান্ডে মূলত ফ্রেশ প্রসেসটা ব্যবহার করা হয় এখন। What was the major shift in global sulfur sourcing in late 20th century? 20th সেঞ্চুরিতে সবচেয়ে বড় শিফট কি ছিল? এটা মূলত 20th সেঞ্চুরিতে সালফার এক্সট্রাকশনের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স ছিল হচ্ছে বা প্রসেস ছিল হচ্ছে ফ্রেশ প্রসেস, খনি থেকে সরাসরি সালফার উত্তোলন। এটা থেকে একটা বিশাল শিফট হয়, অর্থাৎ ফ্রেশ মাইনিং থেকে আমরা পুরোপুরি শিফট হয়ে যাই হচ্ছে বিভিন্ন অয়েল এবং গ্যাসের রিকভারি প্রসেসে। এখান থেকে যেহেতু বিশুদ্ধ সালফারও পাওয়া যায় প্লাস পরিবেশেরও ক্ষতি হয় না, তো এখান থেকে খুব দ্রুত একটা মেজর একটা শিফট হয় আর কি। আচ্ছা, হোয়াট সেফার সলভেন্ট ইজ অফেন ইউজড টু রিক্রিস্টালাইজ সালফার ইনস্টেড অফ কার্বন ডাইসালফেট? কার্বন ডাইসালফেটের পরিবর্তে আর কি ব্যবহার করা হয়? টলুইন অথবা জাইলিন ব্যবহার করা হয়। এগুলো মূলত সালফার রিক্রিস্টালাইজেশনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবারে আমরা আসি ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড। মূলত সালফিউরিক অ্যাসিড উৎপন্নের জন্য দুইটা প্রসেস আছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে চেম্বার প্রসেস আর একটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। তো এই দুইটার মধ্যে কন্ট্যাক্ট প্রসেসটা আসলে বেশি প্র্যাকটিক্যাল হিসেবে ব্যবহার করা হয়। কন্ট্যাক্ট প্রসেসে উৎপন্ন সালফিউরিক অ্যাসিডের আপনার কি বলে বিশুদ্ধতা অনেক বেশি থাকে। তো এই প্রসেসগুলো মূলত হয় কি, সালফারটাকে জ্বালায়ে মানে সালফারটাকে কম্বাস্ট করে বাতাসের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। পরবর্তীতে এই সালফার ডাইঅক্সাইডকে বিভিন্ন ক্যাটালিস্টের উপস্থিতিতে, যেমন ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আছে অথবা অন্যান্য ক্যাটালিস্ট থাকতে পারে, থাকতে পারে প্লাটিনাম থাকতে পারে, এরা আরো অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে এটাকে রিঅ্যাক্ট করিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। এই সালফার ট্রাইঅক্সাইডটাকে আবার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করা হয় বা এটাকে অ্যাবজর্ব করানো হয়। অ্যাবজর্ব করানো হলে পরে এই সালফিউরিক অ্যাসিড থেকে অলিয়াম তৈরি হয়। এটা মূলত অলিয়ামটা হচ্ছে একদম 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড।
তো এই অলিয়ামটা থেকে পরে বিভিন্নভাবে ডাইলুট করে সালফিউরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। আমরা যেই মাত্রায় আমরা ডাইলুট চাই সেই মাত্রায় এটাকে ডাইলুট করে পানি মিশিয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত করা হয়। আচ্ছা, আমরা এবারে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির কন্ট্যাক্ট প্রসেসটা একটু দেখি। প্রথমত হচ্ছে প্রোডাকশন অফ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কিভাবে প্রডিউস করা হয়? সরাসরি সালফারকে, লিকুইড সালফারকে অক্সিজেন গ্যাসের পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে বার্ন করা হয়। এরপরে হচ্ছে পয়জনিং প্রিভেন্ট করার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে সালফার ডাইঅক্সাইডকে পিউরিফাই করা হয়, অর্থাৎ ক্যাটালিস্ট থেকে যে পয়জনিংটা হতে পারে সেটা করার জন্য পিউরিফাইং করা হয় এবং এই সালফার ডাইঅক্সাইডটাকে পিউরিফাই করা হয়। এখান থেকে যত ডাস্ট আছে, মিস্ট আছে এবং বিভিন্ন আর্সেনিক কম্পাউন্ড আছে, আর্সেনিক আবার এখানে এই প্রসেসে আপনার ক্যাটালিস্ট পয়জন হিসেবে কাজ করে। এগুলোকে সরিয়ে নিয়ে এটা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটা সিরিজ অফ চেম্বার ব্যবহার করা হয়। বেশ অনেকগুলা আপনার থাকে, টিউবের মতো বা টাওয়ারের মতো থাকে। প্রথমটা একটা হচ্ছে ডাস্টিং টাওয়ার, অর্থাৎ যেখানে ডাস্ট পার্টিকেল গুলোকে সরানো হয়। তারপরে কুলিং পাইপ, যেখানে সালফার ডাইঅক্সাইডকে কুল করা হয়, ঠান্ডা করা হয়। পরে স্ক্রাবার আছে, যেখানে সলিউবল যেসব ইম্পিউরিটি আছে সেগুলোকে, এই গ্যাসটাকে পানির মধ্যে স্প্রে করার মাধ্যমে যেসব সলিউবল যেসব ইম্পিউরিটি আছে গ্যাসের মধ্যে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। তারপরে ড্রাইং টাওয়ার, এরপরে আবার এই গ্যাসটাকে শুকানো হয় যেন গ্যাসের মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। এটা শুকনো হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এটা স্প্রে করার মাধ্যমে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হচ্ছে, আপনারা জানেন এটা খুবই ভালো মানের নিরোধক, যেটা পানি শুষে নেয়। তো এটাকে ইউজ করে সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্য থেকে কোনো থাকলে, জলীয় বাষ্প থাকলে সেটাকে শুষে নেওয়া হয়। এরপর হচ্ছে আর্সেনিক পিউরিফায়ার, যেখানে আর্সেনিকের বিভিন্ন অক্সাইড গুলো সেগুলোকে রিমুভ করা হয়। ফেরিক হাইড্রোক্সাইড ইউজ করে এগুলোকে রিমুভ করা হয়। তৃতীয় স্টেপ হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন টু সালফার ট্রাইঅক্সাইড, অর্থাৎ এখানে ক্যাটালাইটিক অক্সিডেশনের মাধ্যমে, মানে এটা ক্যাটালিস্টের উপস্থিতিতে, সেটা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হতে পারে অথবা হচ্ছে আমাদের হতে পারে, প্লাটিনাম হতে পারে, এরকমের বিভিন্ন ক্যাটালিস্ট বেডের উপর দিয়ে সালফার ডাইঅক্সাইড চালানো করা হয় এবং সাথে অক্সিজেন গ্যাসও চালাই দেওয়া হয়। টেম্পারেচার থাকে অলমোস্ট 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস। ফলে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এই প্রসেসের, কন্ট্যাক্ট প্রসেসের কয়েকটা কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে অবশ্যই মোটামুটি 450 ডিগ্রির কাছাকাছি থাকতে হবে। লোয়ার টেম্পারেচার যদি হয়, টেম্পারেচার যদি কম হয়, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা এক্সোথার্মিক প্রসেস। আমরা জানি লাশাতিলিয়ার নীতি অনুসারে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তো যদি এক্সোথার্মিক হয় তাহলে তাপমাত্রা বাড়ালে অবশ্যই কমবে, সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন কমবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করতে যাচ্ছি, আমরা যদি হায়ার টেম্পারেচার দিতে যাই তাহলে আবার খরচ বেড়ে যাবে। খরচ কমানোর জন্য একটা মডারেট টেম্পারেচার 450 ডিগ্রি এটা ইউজ করা হয়। রিলেটিভলি লো প্রেশার ইউজ করা হয়। লো প্রেশারটাই যথেষ্ট, কারণ হাই প্রেশারে আসলে প্রোডাক্ট সাইডে আসলে ফেভার পাওয়া যায়, হাই কনভার্সন পাওয়া যায়, কিন্তু অলরেডি আসলে আমরা যথেষ্ট পরিমাণ হাই কনভার্সন রেট পেয়ে যাচ্ছি নর্মাল প্রেশারেই, 1-2 অ্যাটমসফিয়ার চাপে। তো খামাখা প্রেশার বাড়ায় তো আসলে খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ক্যাটালিস্ট। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে এখন সবচেয়ে বহুল ব্যবহৃত ক্যাটালিস্ট। এটা মূলত ইকুইলিব্রিয়ামটাকে কোনো রকমের এফেক্ট না করেই বিক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একটা বিস্তারিত ফ্লোচার্ট দেওয়া আছে। আমি এটার আলোচনায় গেলাম না, আমরা একটু আগে যেটুকু পড়েছি সেটাই এখানে ছবিতে করা আছে। তো আপনারা একটু সময় নিয়ে ছবির সাথে মিলিয়ে দেখে নেবেন। এরপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির কন্ট্যাক্ট প্রসেস, সর্বশেষ ধাপ ফরমেশন অফ ওলিয়াম। এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটাকে সরাসরি অ্যাবজর্পশন টাওয়ারে নিয়ে যাওয়া হয় এবং এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আগে থেকে তৈরিকৃত কনসেন্ট্রেটেড 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে এটাকে পাস করা হয়। ফলে আমাদের ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম তৈরি করা হয়। এটার অন্য নাম হচ্ছে ফিউমিং সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তো এই সরাসরি সালফার ট্রাইঅক্সাইডটাকে পানির মধ্যে দেওয়া হয় না, আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার ট্রাইঅক্সাইডটা দিই। পানির মধ্যে কেন দেই না? কারণ হচ্ছে এই সালফার ট্রাইঅক্সাইড যদি পানির মধ্যে দেই, এটা খুবই এক্সট্রিমলি এক্সোথার্মিক বিক্রিয়া, এটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করবে, যেটা আসলে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং প্রচুর সালফিউরিক অ্যাসিডের ধোঁয়া তৈরি হবে, বাষ্প তৈরি হবে, যেটাও হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণে আমরা সরাসরি পানির মধ্যে এটাকে আমরা অ্যাবজর্ব করি না, বরং সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যাবজর্ব করাই। সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যাবজর্ব করালে কি হলো, আমাদের অলিয়ামের সাথে সালফার ট্রাইঅক্সাইড করলে, অ্যাবজর্ব করালে আমাদের সালফিউরিক অ্যাসিড এমনিতেই আমরা পেয়ে যাই। আচ্ছা,
এরপরে গেল ডাইলিউশন টু ফর্ম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। পরবর্তীতে যে অলিয়ামটা, এটাকে আমরা পানি দ্বারা ডাইলুট করে নর্মালি আমরা আবার নর্মাল যে সালফিউরিক অ্যাসিড আমাদের দরকার সেটাই নিয়ে আসি। নর্মাল হচ্ছে আমাদের ডিজায়ার্ড আপনার কনসেন্ট্রেশন হচ্ছে 98% সালফিউরিক অ্যাসিড বিশুদ্ধ হইলে আমরা যথেষ্ট, বিভিন্ন কাজের জন্য যথেষ্ট। তো কন্ট্রাক্ট প্রসেসের আরেকটা দেওয়া আছে, কি বলে আপনাদের ইমেজ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানেও খুব সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিভাবে কোন কোন বেডের মাধ্যমে কোন জায়গা থেকে কিভাবে কোন ধাপটা সম্পন্ন হয় সেটা দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা দেখি একটু কন্ট্রাক্ট প্রসেসের ভেরিয়েশনটা দেখি। আমাদের কন্ট্রাক্ট প্রসেস কিন্তু কন্ট্রাক্ট প্রসেস আবার বেশ কয়েকটা ভেরিয়েশন আছে, মানে বিভিন্ন ভাবে এই কন্ট্রাক্ট প্রসেসটা আমরা করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল কন্ট্রাক্ট সিঙ্গেল অ্যাবজর্পশন প্রসেস, এটা হচ্ছে পুরনো মেথড। পুরনো প্রসেসে কি করা হতো, গ্যাসটা একটা ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে পাস করা হতো এবং একটা অ্যাবজর্পশন টাওয়ারে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অ্যাবজর্পশন টাওয়ারে একবারই অ্যাবজর্ব করানো হতো। ফলে এখানে আমরা একটা কনভার্সন এফিসিয়েন্সি পাইতাম 96 থেকে 98%। এটা কিন্তু একেবারে কম না, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের তুলনায় এটা খুবই হাই কনভার্সন রেট। বাট ডাবল কন্ট্যাক্ট ডাবল অ্যাবজর্পশন রেট যেটা ডিসিডিএ, এই প্রসেসটাই হচ্ছে গ্যাসটাকে অ্যাবজর্পশন টাওয়ারের মধ্য দিয়ে পাস করার পরে তৃতীয় আর একটা ক্যাটালিস্ট বেডের মধ্য দিয়ে আবার পাস করানো হয়। যার ফলে কোনো সালফার ডাইঅক্সাইড গ্যাস যদি আনকনভার্টেড থাকে, যেটা সালফার ডাইঅক্সাইড হয় নাই, সেটা আবার এইবারে ফাইনাল পাসে কনভার্ট হয়ে যায়। ফলে এই প্রসেস থেকে আমরা 99.5% মানে অলমোস্ট 100% বিশুদ্ধ সালফার ডাইঅক্সাইড গ্যাস পেয়ে যাই, সালফিউরিক অ্যাসিড পেয়ে যাই। আচ্ছা, তাহলে এবার আমরা সালফার ডাইঅক্সাইডের মানে প্রোডাকশনের তিনটা ধাপ আমরা কিন্তু খেয়াল করলাম। প্রথমত হচ্ছে এখানে ছবিতে দেওয়া আছে, এই যে আপনার গোলাপি রঙের বক্স করা, এই ধাপটাই হচ্ছে কি আমরা সালফার থেকে এবং শুকনো বাতাস থেকে আমরা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করি। দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে আরো অক্সিজেনের উপস্থিতিতে ক্যাটালাইটিক কনভার্টারের উপস্থিতিতে ভ্যানিডিয়াম পেন্টক্সাইড দিয়ে আমরা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করি। এবং তৃতীয় ধাপে এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটাকে আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যাবজর্ব করিয়ে, এটাকে সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যাবজর্ব করিয়ে আমরা অলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড পেয়ে যাই। এই অলিয়ামটাকে আবার আমরা পানির সাথে মিশিয়ে বা অলিয়ামের মধ্যে পানি মিশিয়ে আমরা প্রয়োজন মতো এটাকে ডাইলুট করে সালফিউরিক অ্যাসিড তৈরি করি। আচ্ছা, এবার আমরা দেখি ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড চেম্বার প্রসেস। চেম্বার প্রসেসটা হচ্ছে একদম প্রথম দিকের ইন্ডাস্ট্রিয়াল মেথড সালফিউরিক অ্যাসিড উৎপাদনের। এখানে এই চেম্বার প্রসেসে একসময় বিপুল পরিমাণ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হইতো। তো এটা একটা সময় আসলে যেহেতু কন্ট্রাক্ট প্রসেস, এটা হচ্ছে আরো এফিশিয়েন্ট, তো কন্ট্রাক্ট প্রসেস এই জন্য এটাকে রিপ্লেস করে ফেলেছে। এবং এটার মূল ফিচারটা হচ্ছে এই প্রসেসে নাইট্রোজেন অক্সাইডটাকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হতো। সালফার ডাইঅক্সাইড থেকে যখন আমরা সালফার ট্রাইঅক্সাইড বানাবো, তখন নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতাম। আরেকটা বিষয় হচ্ছে এটা মূলত লেড লাইন চেম্বার, মানে একটা কক্ষ, বিভিন্ন রকমের চেম্বারের মতো জায়গা ইউজ করা হতো, বদ্ধ জায়গা, যেটার চারপাশটা লেড দিয়ে মোড়ানো থাকতো। তো এই প্রসেসটা মোটামুটি 78% আমাদেরকে ইল্ড দিত, অর্থাৎ এখান থেকে যে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় সেটা মোটামুটি 78% বিশুদ্ধ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু প্রায় 2 শতাব্দী ধরে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একদম একমাত্র উপায় হিসেবে ব্যবহৃত ছিল। তো এখানে অনেকগুলো আমি একটা ছবি দিয়েছি লেড চেম্বার প্রসেসের। বার্নার আছে, বার্নারে সালফিউরিক অ্যাসিডকে বার্ন করে গ্লোবাল টাওয়ারে নেওয়া হয়। সেখান থেকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস, ফিউম, এয়ার এবং ময়েশ্চার সবগুলো মিলিয়ে এগুলোকে মিক্স করে লেড চেম্বারে নেওয়া হয়। আর গ্লোবাল টাওয়ার থেকে কিন্তু আমরা 80% সালফিউরিক অ্যাসিড পেয়ে যেতে পারি যদি এটা দরকার হয়। এছাড়া এটাকে লেড চেম্বারে নেওয়া হয় এবং এখান থেকে চেম্বার অ্যাসিড আলাদা পাওয়া যায়। আবার নাইট্রাস যে ফিউমটা আছে সেটাকে আবার গেলুসাক টাওয়ারে নেওয়া হয়। এই গেলুসাক টাওয়ার থেকে নাইট্রেটেড অ্যাসিড পাওয়া যায়, সেই নাইট্রেটিক অ্যাসিডটাকে আবার কনসেন্ট্রেট করে গ্লোবাল টাওয়ারে নেওয়া হয়। যাই হোক, এই হচ্ছে মোটামুটি প্রসেস আউটলাইন। তো বাকি সালফার ট্রাইঅক্সাইড প্রোডাকশনের এই যে চেম্বার প্রসেসটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এখানে মূলত 3টা মেইন পার্ট থাকে। আমি একটু আগে বললাম, গ্লোবাল টাওয়ার নামে একটা টাওয়ার থাকে, এটা লেড চেম্বার থাকে এবং গেলুসাক টাওয়ার থাকে। তো প্রথমে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির জন্য একই উপায়, অর্থাৎ সালফারকে অক্সিজেনের মধ্যে বার্ন করা হয় এবং এর সাথে এটা মূলত করা হয় যে পিরাইটিক যেসব ওর আছে, অর্থাৎ পিরাইট জাতীয় অর্থাৎ আয়রন সালফাইড জাতীয় যে ধরনের খনিজ আছে সেগুলোর মাধ্যমে এটা করা হতো। এবার হচ্ছে গ্লোবাল টাওয়ারে হট সালফিউরিক অ্যাসিডটা দেওয়ার পরে নিচের থেকে এটা গ্লোবাল টাওয়ারের নিচের থেকে ফিট করা হয় এবং এটা যখন নাইট্রাস ভিট্রিয়ল নামে একটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের এবং নাইট্রোজেন অক্সাইডের একটা মিশ্রণ এটার মধ্যে দিয়ে পাস করা হতো।
মানে ওই টাওয়ারের মধ্যে দিয়ে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রোজেন অক্সাইডের একটা মিক্সচার এটাকে পাস করা হয়তো, আর তার মধ্যে গরম সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে ইন্ট্রোডিউস করা হতো। ফলে হয়তো কি এই যে ডাইলুট অ্যাসিডটাকে এরা কনসেন্ট্রেট করতো, অর্থাৎ যেই আমরা সালফিউরিক অ্যাসিডটা দিয়েছি এটাকে এটা কনসেন্ট্রেট করতো এবং পানিটাকে ইভাপোরেট করে দিত, আর হচ্ছে নাইট্রোজেন অক্সাইডটাকে রিসাইকেল করে স্ট্রিপিং এর মাধ্যমে রিসাইকেল করে আবার এটাকে নাইট্রাস ভিট্রিয়ল তৈরি করা হয় এবং এটাকে আলাদা গ্যাস হিসেবে রিলিজ করা হতো। আচ্ছা, এরপরে হচ্ছে লেড চেম্বার সর্বশেষ। এটা মূলত গ্লোবাল টাওয়ারের যে গ্যাসগুলো আসে, সালফার ডাইঅক্সাইড আসে, নাইট্রোজেন অক্সাইড আসে এবং এয়ার থাকে, আর সাথে সাথে স্টিমও থাকে। এগুলোকে বড় একটা লেডের চেম্বারের মধ্যে ঢুকানো হয়। এই চেম্বারের মধ্যে বেশ কয়েকটা ক্যাটালাইটিক রিঅ্যাকশন ঘটে, যেমন ময়েস্ট এয়ার এবং মানে ভেজা ভেজা যে বাতাসটা থাকে সেটা, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা মূলত সালফার ডাইঅক্সাইডকে অক্সিডাইজ করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এর ফলে হয় কি লেড, যেটা মূলত লেড ওয়ালের আকারে জমা, লেড ওয়ালের গায়ে বিন্দু বিন্দু আকারে জমা হয় এবং সর্বশেষ এটা ফ্লোরে জমা হয়। তো টোটাল ক্যাটালিস্টিক সাইকেলের একটা সিম্পলিফাইড ভিউ আমরা এখানে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আমি আর এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। এখানে চেম্বার প্রসেসের সর্বশেষ ধাপটা বাকি আছে, সেটা হচ্ছে গেলুসাক টাওয়ার। এই টাওয়ারে হচ্ছে আনরিঅ্যাক্টেড গ্যাসগুলোকে, যেগুলো লেড চেম্বার থেকে বের হয়ে যায়, সেগুলোকে গেলুসাক টাওয়ারে আবার পাঠানো হয়, যেখানে এগুলো কোল কনসেন্ট্রেটেড অ্যাসিড দ্বারা এগুলোকে ওয়াশ করা হয়, ধোয়ানো হয়। ধোয়ার ফলে বাকি যে ইয়াগুলো আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, সেগুলোকে অ্যাবজর্ব করা এবং পরে রিসাইকেল করা হয়। আমরা এখানে চেম্বার প্রসেসের একটা সুন্দর বিস্তারিত একটা ডায়াগ্রাম দেখতে পেলাম। এটা আপনারা একটু বর্ণনার সাথে মিলিয়ে দেখবেন, তাহলে আশা করি করতে পারবেন। এবার আমরা দেখি প্রিভিয়াস বিসিএস রিটেন কোশ্চেন্স, অর্থাৎ সালফার এবং সালফিউরিক অ্যাসিড পার্ট থেকে আসলে কি কি কোশ্চেন এসেছে। এই কোশ্চেনগুলো আপনারা পড়ে দেখবেন যে প্রথমে আছে সালফারের ডিফারেন্ট সোর্সগুলো কি কি, তারপর হচ্ছে এলিমেন্টাল সালফারের ফার্স্ট প্রসেসে এলিমেন্টাল সালফার বের করার পদ্ধতি বর্ণনা করো, এরপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির কন্ট্যাক্ট পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নটা বহুবার আসছে। তারপর হচ্ছে টেম্পারেচার, প্রেসার এবং ক্যাটালিস্টের ইফেক্ট বর্ণনা করো কন্ট্যাক্ট প্রসেসে। তারপরে আছে ক্যাটালিটিক পয়জন কি, এগুলো কিভাবে রিমুভ করা যায়। তারপরে চেম্বার এবং কন্ট্যাক্ট প্রসেসের মধ্যে তুলনা করো, এবং 30% অলিয়াম দ্বারা কি বোঝানো হয়। বড় পরিমাণ সালফিউরিক অ্যাসিড যদি হিউজ পরিমাণ হয়, সেগুলোকে শিপমেন্ট করার জন্য কি প্রসেস করা হয়। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারগুলো আলোচনা করো। তো এইখান থেকে যে টাইপের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেগুলোকে আমরা একটু 2-3টা পার্টে দিয়েছি এখানে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। এই প্রশ্নগুলো আগের আমরা যে বিক্রিয়ার পার্ট পড়িয়েছি সেটার সাথে মিললে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ধরনের এমসিকিউ সাধারণত পরীক্ষায় আসতে পারে। আমরা জাস্ট এগুলো আলোচনা করলাম না, আমরা পাতা উল্টে গেলাম, আপনারা একটু নিজেরা এগুলো পড়ে নেবেন। এবারে আমরা দেখব ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ। বাংলাদেশের মূল যে সার কারখানা সেগুলো মূলত ইউরিয়া, ড্যাপ এবং টিএসপি, এই 3 ধরনের সার উৎপাদন করে। ইউরিয়া, ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং ট্রিপল সুপার ফসফেট, এই সবগুলোই মূলত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেটা বিসিআইসি, এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে বেশ কিছু বেসরকারি উদ্যোগের সংস্থা দ্বারাও পরিচালিত আছে। তো এখানে আমরা মূলত বিভিন্ন সালে কতটুকু সার প্রয়োজন সেটার একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরেছি। বর্তমানে দেশের সরকারি ব্যবস্থাপনায় 8টি সার কারখানা চালু আছে, যাদের মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 24 লক্ষ মেট্রিক টন। আমাদের দেশে খাদ্যশস্য উৎপাদনের প্রতি বছর শুধু ইউরিয়া সারই প্রয়োজন হয় 29 লক্ষ মেট্রিক টন। একসময় এর পুরোটাই আসলে আমদানি নির্ভর ছিল, তবে শুধু বর্তমানে ইউরিয়ার উৎপাদনের জন্যই 5টা রাষ্ট্রায়ত্ত 5টা কারখানা রয়েছে। চিটাং এরিয়া ফার্টিলাইজার, জামালপুরের যমুনা ফার্টিলাইজার, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার কেমিক্যাল, নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার এবং সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি। এগুলো সব মিলিয়ে 31 লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপন্ন করে। অর্থাৎ আমাদের ইউরিয়ার যে পরিমাণ প্রয়োজন সেটা মোটামুটি আমাদের দেশেই উৎপন্ন হয়। এছাড়া গত 2024 সালে ইউরিয়া, টিএসপি এবং ডিএপি মিলিয়ে মিউরেট অফ পটাশ, এমপি মিলিয়ে মোট 47 লাখ টন সার আমদানি করা হয়েছে। এটা এবং ওভারঅল আমদানি বেড়েছে 19%। এটার আর্থিক মূল্য হচ্ছে 24,700 কোটি টাকা, যেটা 2023 সালে এটা টোটাল ছিল 6,532 কোটি টাকা। যাই হোক, এই তথ্যগুলো আপনারা এখান থেকে মোটামুটি একটু দেখে নেবেন, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। এখানে মূলত যেই পরিমাণ আমাদের যে ফার্টিলাইজার প্রয়োজন এবং কি পরিমাণ সাপ্লাই প্রয়োজন সেটার একটা ওভারভিউ, টোটাল একটা ওভারভিউ এখানে ছবিতে আসছে। এখানে মূলত $1.52 বিলিয়ন আমাদের প্রয়োজন হয় ফার্টিলাইজার ইম্পোর্টের জন্য।
এবং বিলিয়ন ডলার, এবং হচ্ছে 179 মিলিয়ন প্রয়োজন হয় হচ্ছে ইমিডিয়েটলি, যেটা মূলত আগের যে ইম্পোর্ট বিলগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য। আর মূলত আমাদের ক্রিটিক্যাল সিজনটা হচ্ছে অনগোয়িং হচ্ছে, চলতেছে হচ্ছে আমন সিজন, এটা আপনাদের মার্চের কথা। আর আপকামিং হচ্ছে রবি সিজন, মানে এই যে শীতকালে যেটা আসতেছে রবি শস্যের সিজন। আর এখানে আরো কিছু তথ্য আছে, যেমন আমাদের ডলার শর্টেজের জন্য ব্যাংকগুলো এলসি খুলতে পারতেছে না, ফলে গ্যাস সার আমদানি করতে পারতেছে না। তারপরে ফরেন ব্যাংকগুলো আমাদের এলসি কনফার্ম করতেছে না, ইত্যাদি ইত্যাদি। আর এইখানে টোটাল একটা ফার্টিলাইজার ডিমান্ড এবং সাপ্লাই দেয়া আছে, অর্থাৎ ডিমান্ড হচ্ছে নীল কালিতে এবং সাপ্লাই হচ্ছে আপনার কমলা রঙে। আমাদের ইউরিয়া সারের ডিমান্ড হচ্ছে 27 লক্ষ মেট্রিক টন, এবং সাপ্লাই হচ্ছে অনলি, বা কারেন্ট স্টক যেটা বর্তমানে আছে, অনলি 5.7 লাখ মেট্রিক টন। নন ইউরিয়া যেগুলো টিএসপি, ডিএপি এবং এমওপি, এগুলোর সাপ্লাই, এগুলোর ডিমান্ড আছে টোটাল 32 লক্ষ মেট্রিক টন, এবং মাত্র সাপ্লাই মানে বর্তমানে স্টকে আছে অনলি 11 লাখ মেট্রিক টন। আচ্ছা, আমাদের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর একটা চিত্র এখানে দেয়া আছে, ডেইলি স্টার একটা ছবি নেওয়া হয়েছে। এখানে মূলত বলা আছে যে 4টার মধ্যে 3টি রাষ্ট্রায়ত্ত সার কারখানার আপনার 20 বছরের সময়সীমা প্রায় শেষ, এদের রক্ষণাবেক্ষণ করা হয় না, ফলে উৎপাদনে প্রভাব পড়ছে, প্রচুর পরিমাণে গ্যাস প্রয়োজন, যেটার আসলে গ্যাসের অপচয় হয়, অর্থাৎ যে পরিমাণ গ্যাস আমরা ইনপুট দিচ্ছি, যেহেতু আমাদের কারখানাগুলো পুরাতন, মেশিনগুলো পুরাতন, যে কারণে আমরা সেই পরিমাণ আউটপুট আমরা পাচ্ছি না। এবার আমরা সরকারি ব্যবস্থাপনায় চলমান সার কারখানাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে আছে ঘোড়াশাল সার কারখানা, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, আপনারা এগুলো নিজেরা একটু পড়ে নেবেন। ঘোড়াশাল সার কারখানার যে ক্রাইসিসটা সাম্প্রতিক, সেটা নিয়ে একটা পত্রিকার রিপোর্ট এখানে সামারাইজ করা আছে। এখানে হচ্ছে বর্তমান যে চ্যালেঞ্জগুলো আছে, যেমন ল্যাক অফ ট্রান্সপোর্টেশন টু ক্যারি ফার্টিলাইজার ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে ঘোড়াশালের ট্রান্সপোর্টের অভাব আছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ডেডলাইন এক্সটেন্ড হয়ে যাচ্ছে, এবং পটেনশিয়াল কস্ট ওভারানের বিষয় আছে। রেল কানেক্টিভিটি যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল সেটা ডিলে হয়ে যাচ্ছে। সেলস টার্গেটগুলো মূলত আসলে এখনো টার্গেট অনুযায়ী মিট করতে পারতেছে না, কারণ লো ডিমান্ডের কারণে, নির্দিষ্ট টাইমে লো ডিমান্ডের কারণে। এছাড়া এর লোন আছে প্রায় 10,920 কোটি টাকা লোন আছে এই ইন্ডাস্ট্রির, যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 4.5%, পেমেন্ট পিরিয়ড 15 বছর। এখানে আমাদের লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি, ঘোড়াশালে আরো স্টোরেজ বাড়ানো দরকার। বাল্ক স্টোরেজ ক্যাপাসিটি আছে অনলি 1 লাখ টনের, আর ব্যাগ স্টোরেজ ক্যাপাসিটি আছে অনলি 15,000 টনের, যেটা আসলে খুবই অপ্রতুল। এখানে ট্রায়াল ফেজে ফার্টিলাইজার উৎপন্ন হয় প্রায় 1,04,547 টন। আচ্ছা, এরপরে আমরা আশুগঞ্জ সার কারখানা সম্পর্কে কিছু আলোচনা করেছি। যমুনা সার কারখানা, অর্থাৎ প্রত্যেকটা সরকারি রাষ্ট্রায়ত্ত সার কারখানার একদম বেসিক যেসব তথ্য সেগুলো আলোচনা করেছি। ঘোড়াশাল ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্টের এখানে আরো কিছু বিষয়ের দিকে আলোচনা করা হয়েছে, একটু ছবিগুলো আপনারা দেখে নেবেন। এখানে মেজর কি কি প্ল্যান্ট আছে। এই প্রজেক্টের টোটাল ভ্যালু হচ্ছে 1.2 ইউএস বিলিয়ন ডলার, এরপরে বিলিয়ন ইউএস ডলার। এরপরে হচ্ছে এটা অবস্থান হলো নরসিংদীর পলাশ উপজেলায়। এখানে মেজর প্ল্যান্টের মধ্যে আছে অ্যামোনিয়া প্ল্যান্ট আছে একটা, ইউরিয়া মেল্টিং প্ল্যান্ট আছে একটা, ইউরিয়ার গ্র্যানুলেশন প্ল্যান্ট আছে একটা, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এছাড়া রয়েছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে কার্বন ডাইঅক্সাইড রিকভারি প্ল্যান্ট আছে, এটার জন্য আলাদা জেটি আছে এবং ওয়ার্কশপ আছে। এছাড়া স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টও একটা রয়েছে। এখানে এর প্রোডাকশন ক্যাপাসিটি দেখা যাচ্ছে 1,22,000 টন প্রতি বছরে, সরি 10,22,000 টন প্রতি বছরে। এছাড়া ন্যাশনাল ডিমান্ড হচ্ছে 35%, ন্যাশনাল ডিমান্ড সে করে, মানে মিট করে। এছাড়া আমাদের সার্ভিস কস্ট হচ্ছে বা ইম্পোর্ট কস্ট সেভিং হচ্ছে প্রায় 7,600 কোটি টাকা। এছাড়া প্রোডাকশন কস্ট হচ্ছে 20,000 টাকা পার টন, প্রতি টন ইউরিয়া প্রোডাকশনের কস্ট হচ্ছে 20,000 টাকা। এখানে ফার্টিলাইজার বাংলাদেশে বিভিন্ন বছরে, অর্থাৎ 2005 থেকে 15 বিভিন্ন সালে মিলিয়ন ইউএস ডলারে কি পরিমাণ ফার্টিলাইজার ইম্পোর্ট করা হয়েছে সেটা একটা তথ্য দেওয়া আছে। এরপরে আমরা আবার পলাশ ইউরিয়া সার কারখানায় ফেরত আসি। এরপরে আছে হচ্ছে 6 নম্বরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, 7 নম্বরে আছে চট্টগ্রাম টিএসপি কারখানা, কর্ণফুলী ইউরিয়া সার কারখানা। এই সার কারখানাগুলো ছাড়াও খুলনায় মূলত আমাদের বার্ষিক যে 4,58,058 লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটা টিএসপি কারখানা স্থাপনের পরিকল্পনা আছে।
তাছাড়া ফেঞ্চুগঞ্জে, সিলেটের ফেঞ্চুগঞ্জে জালালাবাদ ইউরিয়া সার কারখানা এখনো নির্মাণাধীন আছে। এছাড়া এগুলো গেল সরকারি সার কারখানা। আর এর মধ্যে যৌথ উদ্যোগে অর্থাৎ সরকারি বেসরকারি মিলিয়ে যৌথ উদ্যোগে স্থাপিত সার কারখানার মধ্যে রয়েছে কাফকো অর্থাৎ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের আন্তর্জাতিক কোম্পানিটি বাংলাদেশ সরকার, বিসিআইসি এবং জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের বেসরকারি বিনিয়োগকারীদের যৌথ মালিকানাধীন। এটি মূলত ইউরিয়া উৎপাদন করে, তাছাড়া অ্যামোনিয়াও রপ্তানি করে থাকে। আর বেসরকারি উদ্যোগে, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সার কারখানার মধ্যে রয়েছে এশিয়াই সার। এর মধ্যে 2004 সালে এসিআই কোম্পানি বাংলাদেশের একটি জৈব সারের উৎপাদক হিসেবে তারা বর্তমানে বেশ ভালো অবস্থানে আছে। এছাড়া আছে ইউনিয়ন ফার্টিলাইজার। এরা মূলত আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানি করে বিক্রি করে না, নিজেরা উৎপন্ন করে না। এছাড়া আছে অর্গানিক নিউট্রিশন লিমিটেড, 2016 সালে প্রতিষ্ঠিত ঢাকা ভিত্তিক প্রতিষ্ঠান। এরা মূলত জৈব সার উৎপাদন ও বিপণন করে। এছাড়া আছে ইস্পাহানি এগ্রো লিমিটেড। এরা মূলত টেকসই কৃষিকে সমর্থন করার জন্য জৈব কীটনাশক, জৈব ভিত্তিক যে ট্র্যাপগুলো আছে, ফেরোমন ট্র্যাপ বা ইত্যাদি ইত্যাদি, এগুলো সরবরাহ করে। এছাড়া সারা দেশব্যাপী ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত অসংখ্য জৈব সার, কম্পোস্ট উৎপাদন সার রয়েছে, যেটা আনুমানিক 400-রও বেশি আমাদের বেসরকারি উদ্যোগে নির্মিত কারখানা রয়েছে। তো আমরা এই বাংলাদেশে সার কারখানাগুলোর ব্যবস্থা নিয়ে বা সার কারখানাগুলোর সামগ্রিক অবস্থা নিয়ে আমরা কিছু কোশ্চেন এখানে রেডি করেছি, কোশ্চেনিয়ার। এর বাইরেও আসলে জানার মতো বা আসার মতো অসংখ্য কোশ্চেন আছে, আমরা জাস্ট কিছু নমুনা আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে 12টা কোশ্চেন আছে, 16টা কোশ্চেন আছে, আপনারা একটু দেখে নেবেন। এবারে আমরা আসি অ্যামোনিয়া সার। অ্যামোনিয়া একটি হাইলি কনসেন্ট্রেটেড নাইট্রোজেন সোর্স, যেটা মূলত সার হিসেবে ব্যবহার করা হয়। তবে অনেক সময় অ্যামোনিয়া সরাসরি সার হিসেবে ইউজ না করেও এটাকে বিভিন্ন অন্যান্য কনভার্ট করে ইউজ করা হয়। যেমন এটাকে কনভার্ট করে অ্যাকুয়াস অ্যামোনিয়া রূপে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রূপে ব্যবহার করা হয়। এটাকে লিকুইড অ্যামোনিয়া পানিতে ডিজলভ করে ব্যবহার করা হয়। ইউরিয়া অর্থাৎ ডাইঅ্যামোনিয়াম কার্বনেট রূপে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আকারে ইউজ করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট আকারে ব্যবহার করা হয় মাটিতে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো মূলত অ্যামোনিয়া যদিও মাটির জন্য একান্ত প্রয়োজনীয়, নাইট্রোজেনের একদম প্রাইমারি সোর্স, তবে এটা হ্যান্ডেল করা খুবই রিস্কি। কারণ হচ্ছে অ্যামোনিয়া মূলত খুবই এটা ডেঞ্জারাস, এর খুব ঝাঁঝালো একটা তীব্র গন্ধ আছে। আর একটা সমস্যা হচ্ছে এটা খুবই ডেঞ্জারাসলি ডিহাইড্রেটিং নেচার। মানে এটাকে যদি অ্যামোনিয়া যদি আপনি সরাসরি কোনো গাছের গোড়ায় দেন বা গাছের উপরে দেন বা যে কোনো জীবিত কোষের উপরে দেন, সাথে সাথে সেটা পুড়ে যাবে, মানে একদম লিটারালি পুড়ে যাবে অ্যাসিডের মতো করে। তো এটা খুব মারাত্মক একটা জিনিস। আচ্ছা, আমরা এখানে অ্যামোনিয়া প্রসেসের, মানে অ্যামোনিয়াটা আসলে কি কি রূপে মাটিতে দেয়া যায় বা সার হিসেবে ইউজ করা যায়, সেটা একটু আমরা এখানে ডায়াগ্রাম আকারে দেখতে পাচ্ছি। যেমন এ নাম্বার যে ছবিটা, এটা মূলত আমাদের দেখাচ্ছে যে নাইট্রোজেনের বিভিন্ন রকম কি নাইট্রোজেন সারের কি রূপ আছে। যেমন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন গ্যাস মিলিত হয়ে হাই টেম্পারেচার, হাই প্রেসার এবং ক্যাটালিস্টে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। এই প্রসেসটার নাম হচ্ছে হেবার-বশ প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে অর্থাৎ এই যে অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা যদি আবার কোল্ড ওয়াটারের মধ্যে দিয়ে কম্প্রেস এবং কন্ডেন্সারের মধ্যে দিয়ে চালাই, তাহলে এটা থেকে আমরা অ্যানহাইড্রাস অ্যামোনিয়া অর্থাৎ 82% নাইট্রোজেন সম্বলিত অ্যানহাইড্রাস অ্যামোনিয়া আমরা পেতে পারি। সেই অ্যানহাইড্রাস অ্যামোনিয়া থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের নাইট্রোজেন ফার্টিলাইজার চেইন একটা প্রোডাক্ট পেতে পারি। যেমন অ্যানহাইড্রাস অ্যামোনিয়ার সাথে যদি ফসফরিক অ্যাসিড অ্যাড করা হয়, তাহলে এমএপি পাওয়া যায় অথবা ডিএপি পাওয়া যায়, মনোঅ্যামোনিয়াম ফসফেট অথবা ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার পাওয়া যায়। অ্যানহাইড্রাস অ্যামোনিয়াকে যদি কার্বন ডাই অক্সাইড এবং মডারেট প্রেসার, মডারেট টেম্পারেচার দিয়ে ট্রিট করা হয়, তাহলে ইউরিয়া পাওয়া যায়। ইউরিয়ার মধ্যে 45% নাইট্রোজেন থাকে। অ্যানহাইড্রাস অ্যামোনিয়ার সাথে যদি আমরা অক্সিজেন যোগ করি, তাহলে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। যে নাইট্রিক অ্যাসিডের সাথে আবার অ্যামোনিয়া যোগ করলে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়, যেখানে 34% নাইট্রোজেন কন্টেন্ট আছে। ইউরিয়ার সাথে অ্যামোনিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় এবং এটা যদি আমরা পানি দেই, তাহলে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন বা ইউএএন সলিউশন পাওয়া যায়, যেটার মধ্যে 28 থেকে 32% নাইট্রোজেন সার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। আবার অ্যানহাইড্রাস অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট পাওয়া যায়, যেখানে 21% নাইট্রোজেন থাকতে পারে। নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় 15% নাইট্রোজেন থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি নাইট্রোজেন ফার্টিলাইজার গুলোর চেইন, অর্থাৎ কোনটা থেকে কোনটা আসে। তো আমরা একটু হেবার-বশ প্রসেসটা দেখে নেই। হেবার-বশ প্রসেস আপনারা সবাই খুব ভালো করে জানেন যে এখানে মূলত 1 অণু নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন একটা বিক্রিয়া করে, একটা তাপোৎপত্তি বিক্রিয়ায় আমাদের অ্যামোনিয়া তৈরি হয়। তো এখানে মূলত আয়রন বেসড ক্যাটালিস্ট ইউজ করা হয় এবং এটা নির্দিষ্ট হাই টেম্পারেচার এবং হাই প্রেসার ইউজ করা হয়। তো
তো এখানে আমাদের অ্যামোনিয়ার সোর্স যেটা ফিডস্টক, এটার কয়েকটা এই হেবারবোস প্রসেসের কয়েকটা ধাপ আছে। আমাদের প্রথম ধাপটা হচ্ছে ফিডস্টক তৈরি করা। ফিডস্টক হচ্ছে আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেন কোথেকে পেতে পারি? বাতাসের 78% নাইট্রোজেন, বাতাস থেকে আমরা সরাসরি এটার ক্রায়োজেনিক এয়ার সেপারেশন ইউনিট ইউজ করে বা অন্য উপায়ে আমরা সরাসরি নাইট্রোজেনকে আলাদা করতে পারি। হাইড্রোজেন মূলত কমনলি পাওয়া যায় হচ্ছে স্টিম মিথেন রিফর্মিং সিস্টেম বা এসএমআর প্রসেসে, যেখানে মিথেন গ্যাসটাকে হাই টেম্পারেচার স্টিমের সাথে বিক্রিয়া করিয়ে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়, যেটাকে বলি আমরা ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসটাকে আমরা শিফট রিয়াকশনের মাধ্যমে ইউজ করে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হিসেবে আমরা তৈরি করি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করি কার্বন মনোক্সাইড থেকে, আর হচ্ছে আরো বেশি আমরা কি বলে হাইড্রোজেন এখান থেকে আরো এই বিক্রিয়া থেকে পেতে পারি। অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন তো বাই প্রোডাক্ট হিসেবে আছেই, এটার মধ্যে যদি আমি আবার পানি দিই, তাহলে পানি দিলে কি হবে? পানির যে অক্সিজেনটা সেটা কার্বন মনোক্সাইড শোষণ করে নিয়ে কার্বন ডাইঅক্সাইড হবে, আর পানির হাইড্রোজেনটা আরো বেশি পরিমাণ হাইড্রোজেন আমাকে দিবে, এবং পরবর্তীতে আমরা কার্বন ডাইঅক্সাইডটা সরিয়ে ফেলবো। যাই হোক, এরপরে আরেকটা হচ্ছে অ্যামোনিয়া সিনথেসিস লুপ। অর্থাৎ এই প্রসেসে কি করা হয়? পিউরিফাইড অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এই দুটাকে 1:3 অনুপাতে মিশানো হয়। অর্থাৎ 1 অনুপাত নাইট্রোজেনের সাথে 3 অনুপাত আপনার হাইড্রোজেন, এই দুটো মিশিয়ে এবং হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে, অর্থাৎ টেম্পারেচার থাকবে 1500 থেকে 150 থেকে 300 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে টেম্পারেচার থাকবে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা রিয়াকশন হয়। তো এটা আসলে কি বলে, একটা ক্যাটালিস্টও প্রয়োজন হয়, সেটা হচ্ছে আয়রন বেসড যে কোনো ক্যাটালিস্ট। তো এটা আসলে লো টেম্পারেচারেও বিক্রিয়া হবে, কিন্তু সমস্যা হচ্ছে লোয়ার টেম্পারেচারে বিক্রিয়ার রিয়াকশন রেট খুবই স্লো থাকে, যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ দিতে পারে না। আর এই সিঙ্গেল পাসে এটা মূলত রিয়াকশনের যেহেতু একটা ইকুইলিব্রিয়াম প্রসেস, অর্থাৎ আপনার উভমুখী বিক্রিয়া, যে কারণে একটা সিঙ্গেল পাসে মাত্র 15% গ্যাস অ্যামোনিয়ায় কনভার্ট হতে পারে। তো আনরিঅ্যাক্টেড গ্যাসগুলো আবার আলাদা করা হয় এবং সেগুলোকে আবার রিসাইকেল করা হয়, অর্থাৎ ফিড স্টকের দিকে আবার চালনা করা হয়। এখানে আমরা হেবারবোস প্রসেসের একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে ছবিতে, রঙিন ছবিতে বিস্তারিত দেখানো আছে যে কোন দিক থেকে কোন গ্যাস যাচ্ছে। আপনারা একটু প্রসেসের সাথে মিলিয়ে এই ছবিটা একটু দেখে নেবেন। এবারে আমরা অ্যামোনিয়া উৎপাদন নিয়ে, অ্যামোনিয়ার বিভিন্ন সার এবং অ্যামোনিয়া নিয়ে বেশ কয়েকটা স্যাম্পল কোশ্চেন এখানে দিয়েছি, নমুনা কোশ্চেন, আপনারা একটু কোশ্চেনগুলো দেখবেন। এবারে আমরা আসি ইউরিয়া। ইউরিয়া মূলত কার্বামাইড হিসেবে পরিচিত। এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এটা ইউরিয়া আসলে প্রথম অর্গানিক কম্পাউন্ড। মানে এর আগে মানুষ মনে করতো যে অর্গানিক যে কম্পাউন্ডগুলো, জৈব যৌগগুলো, এগুলো আসলে ল্যাবে তৈরি করা যায় না, এটা মানুষ মনে করতো। তো প্রথম ফ্রেডরিক ওলার যখন 1828 সালে ইনঅর্গানিক অ্যামোনিয়াম সায়ানেটকে ভুলক্রমে, মানে ল্যাবে কাজ করতে করতে ভুলক্রমে অ্যামোনিয়াম সায়ানেটকে ইউরিয়ায় রূপান্তর করে ফেলেন, তখন থেকেই আসলে বলা যায় জৈব রসায়নের যাত্রা শুরু। তো এখান থেকে আমরা অ্যামোনিয়া পাই। আর অ্যামোনিয়া মূলত এখন বর্তমানে দুইটা কাজে, গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ইউরিয়া দুইটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফর্মালডিহাইড রেজিন তৈরিতে, আর একটা হচ্ছে নাইট্রোজেন সার তৈরিতে, অর্থাৎ সরাসরি নাইট্রোজেন সার হিসেবে ইউজ করা হয়। তো আমাদের ইউরিয়া তৈরির একদম সহজ প্রসেস হচ্ছে, এখানে আমরা লিকুইড অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্সচার করব এবং হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে যদি এটা করা হয়, তাহলে এটা ডিকম্পোজ হয়ে মোটামুটি ইউরিয়া এবং পানি তৈরি করে। তবে ইউরিয়ার যে ওয়াটার সলিউবিলিটি, এটা মূলত এর পানির সাথে এর যে এক্সটেন্সিভ যে হাইড্রোজেন বন্ডিং, এটাকে রিপ্রেজেন্ট করে। ইউরিয়া খুবই হাইলি সলিউবল, অলমোস্ট 90% ইউরিয়া পানিতে সলিউবল। ইউরিয়া প্রোডাকশনটা মূলত দুইটা ধাপের উপরে বা দুইটা মেইন রিঅ্যাকশনের উপরে হয়। একটা হচ্ছে ফরমেশন অফ অ্যামোনিয়াম কার্বনেট, দুই নম্বরে হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যামোনিয়াম কার্বামেট টু প্রোডাক্ট ইউরিয়া, অর্থাৎ টু প্রডিউস ইউরিয়া। অর্থাৎ প্রথমে আমরা অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করি, অ্যামোনিয়াম কার্বামেটটাকে ভেঙে আমরা পরবর্তীতে বা ডিহাইড্রেট করে হাইড্রোজেন সরাই নিয়ে আমরা এখান থেকে ইউরিয়া তৈরি করি। প্রসেস ডিসক্রিপশনটা একটু দেখি আমরা। লিকুইড অ্যামোনিয়া হচ্ছে পাম্প করে একটা মাল্টি স্টেজ পাম্পের মাধ্যমে ইসের মধ্যে দেওয়া হয়, এটা স্টিম একটা রিয়েক্টরের মধ্যে দেওয়া হয়, স্টিল রিয়েক্টরের মধ্যে দেওয়া হয়, আর কার্বন ডাইঅক্সাইডটাকে কম্প্রেস করে সেটাকেও প্লান্টের মধ্যে দেওয়া হয়। পরে এটাকে বলা হয় ইউরিয়া সিনথেসিস টাওয়ার। এটা মূলত একটা অক্সাইডের ফিল্ম দিয়ে কোট করা, যেন এর মধ্যে করোশন না হয়, এবং একটা ক্যাটালিস্ট বেস থাকে ভিতরে, এবং এছাড়াও অটোক্লেভ স্ট্রাকচার থাকে, যারা 180 থেকে 200 ডিগ্রি 200 অ্যাটমসফিয়ার প্রেসারে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে মেনটেন করে।
তো এখানে প্লাগ ফ্লো অপারেশনের মাধ্যমে মল্টেন ইউরিয়াটাকে আলাদা আলাদাভাবে, যেখানে যখন ইউরিয়া তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার থেকে, তখন ইউরিয়াটাকে আলাদা করা হয়। সর্বশেষ হচ্ছে ভ্যাকুয়াম এভাপোরেশন। এখানে সলিউশনটাকে আসলে এটা মানে এখানে যে ইউরিয়াটা তৈরি হয় ইউরিয়া সিনথেসিস টাওয়ারে, সেখানে ইউরিয়ার সাথে পানি থাকে। তো এই পানিটাকে আবার ভ্যাকুয়াম এভাপোরেশন চেম্বারের মাধ্যমে এটাকে সরিয়ে নেওয়া হয়। এরপরে হচ্ছে ডিস্টিলেশন টাওয়ার এন্ড ফ্ল্যাশ কলাম। এটা মূলত হাই প্রেশার স্লারি যেটা, সেটাকে ফ্ল্যাশ করা হয় 1 অ্যাটমসফিয়ার প্রেসারে, মানে প্রেসারটা হাই প্রেসারটাকে একদম নর্মাল প্রেসারে নিয়ে আসা হয়। এবং এই উপায়ে আসলে ডিস্টিল করার ফলে এক্সেস অ্যামোনিয়াটা বের হয়ে যায় এবং অ্যামোনিয়াম কার্বমেটটা আসলে ডিকম্পোজ হয়ে ভেঙে ইউরিয়া তৈরি করে। পরে এই সর্বশেষ ইউরিয়াটাকে একটা ড্রায়ার মূলত, তো ইউরিয়ার যে গলিত ইউরিয়া সলিউশন এটাকে মূলত ড্রাই করা হয়। ড্রাই করার পরে একটা ইসের কি বলে বড় উঁচু একটা টাওয়ারের উপর থেকে এরকম ছাড়া হয় এবং তার মধ্যে নিচের থেকে এয়ার পাস করা হয়। ফলে হয় কি, ইউরিয়াটা যেতে যেতে এরা ফর্ম গ্র্যানুল তৈরি করে, অর্থাৎ ময়েশ্চারটা যেমন রিমুভ হয়ে যায় তেমনি এরা দানাদার আকার ধারণ করে, পাউডার থেকে দানাদার আকৃতি ধারণ করে। এই দানাদার আকৃতি ধারণ করলে বেশ কয়েকটা সুবিধা আছে। প্রথমত কন্ট্রোল রিলিজ, অর্থাৎ ইউরিয়া থেকে যে নাইট্রোজেনটা রিলিজ হয় এটা একটা নির্দিষ্ট সময় নিয়ে রিলিজ হয়, ফলে একটা লম্বা সময় ধরে গাছ নাইট্রোজেন নিউট্রিয়েন্ট পেতে পারে এবং ইউরিয়া সহজে ক্ষতি হয় না, মানে ক্ষয় হয় না বা নষ্ট হয় না। যেমন আমি ইউরিয়া সার দিলাম, সাথে সাথে বৃষ্টি হয়ে সারটা ধুয়ে গেল, তো এটাতে আসলে আমার যে সারটা দিলাম সেটার কোনো ইফেক্ট, মাটি এই নাইট্রোজেনটা নিতে পারলো না। কিন্তু গ্র্যানুলার ইউরিয়া থাকলে যেহেতু এটা ধীরে ধীরে রিলিজ হয় এবং এটার ওজন বেশি থাকে, মাটির সাথে লেগে থাকে, ফলে সারটা আমার লস হয় না। পরবর্তীতে এখান থেকে ব্যাগিং সেকশনে পাঠানো হয়। তো বায়োরেট ফরমেশনের বিক্রিয়াটা একটু দেখি আমরা। মূলত 2 মোল ইউরিয়া একত্রে মিশে, মানে দুইটা ইউরিয়া অণু একত্রে যুক্ত হয়ে বায়োরেট ফর্ম করে এবং এটাকে যদি আমরা আলাদা করি তাহলে এটা 1 মোল ইউরিয়া তৈরি করে এবং এটা কি বলে অ্যামোনিয়া তৈরি করে। যাই হোক, অর্থাৎ 2 মোল ইউরিয়া একত্রে মিশে যে 2 মোল ইউরিয়াকে যদি আমি তাপ দেই বা কনভার্ট করি তাহলে 1 মোল বায়োরেট তৈরি হয় আর হচ্ছে আমার 1 মোল অ্যামোনিয়া তৈরি হয়। তো বায়োরেটটা যেহেতু মূলত সিড জার্মিনেশনের জন্য ক্ষতিকর, সিড জার্মিনেশন মানে বিভিন্ন রকম যে সেন্সিটিভ যেসব আছে ফসল বা ফল আছে, যেমন পাইনাপেল, আনারস আছে, তারপর হচ্ছে কফি আছে বা বিভিন্ন রকম সাইট্রাস গাছ আছে, এগুলোর জার্মিনেশনের জন্য কি বলে আপনার গাছের যে বীজের যে অঙ্কুরোদ্গমের জন্য এটা বায়োরেটটা খুবই ক্ষতিকর। যে কারণে সাধারণত ফার্টিলাইজার গ্রেড ইউরিয়ায় বায়োরেটের পরিমাণ খুবই কম রাখা হয়। বায়োরেটটা হচ্ছে একটা আনওয়ান্টেড প্রোডাক্ট, ইউরিয়া তৈরি করতে গিয়ে বায়োরেট অটোমেটিক তৈরি হয়েই যায়। তো এটাকে আবার ব্যাক করিয়ে বায়োরেটটাকে ভেঙে আবার নর্মালি ইউরিয়া প্রোডাকশনে নিয়ে আসা হয় সব জায়গাতেই। তো নিচের ইয়াগুলা মানে ইউরিয়ার প্রোডাকশনে যদি নিচের কন্ডিশনগুলো আসে তাহলে বায়োরেট ফরমেশনটা আরো সহজ হয়। সেটা হচ্ছে হাই রেসিডেন্স টাইম যদি থাকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যদি ইউরিয়া বা অ্যামোনিয়া বা নাইট্রোজেন গ্যাস যদি বেশি সময় ধরে থাকে তাহলে তারা সময় পেলেই বায়োরেট ফর্ম করে ফেলবে। দ্বিতীয়ত হাই টেম্পারেচার এবং পানির পরিমাণ যদি কম থাকে তাহলেও বায়োরেট ফর্ম হয়। তো বায়োরেটটা আবার বায়োরেটটাও কিন্তু সার হিসেবে ইউজ করা যায়, এটাকেও স্লো রিলিজ নাইট্রোজেন সার হিসেবে ব্যবহার করা যায় কিছু কিছু ক্ষেত্রে, এবং এটাকে মূলত রুমিনেন্টের জন্য কি বলে নন প্রোটিন নাইট্রোজেন সোর্সিং হয়েও ইউজ করা যায়। তবে যেহেতু এটা বিভিন্ন সিডের জার্মিনেশনের জন্য ক্ষতিকর, এই জন্য সাধারণত এটাকে ভেঙে ইউরিয়া প্রডিউস করা হয়। আচ্ছা, আমরা এখানে ইউরিয়া সিনথেসিসের প্রথমত ইউরিয়া সিনথেসিসের বিভিন্ন ধাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি থেকে বা বিভিন্ন রকমের গ্যাস ইন্ডাস্ট্রিয়াল গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করলাম, আমরা এরপরে অ্যামোনিয়া তৈরি করলাম, অ্যামোনিয়ার সাথে এটাকে মিশিয়ে আমরা ইউরিয়া সিনথেসিস করলাম, এখানে ইউরিয়া সিনথেসিসের বিস্তারিত দেওয়া আছে, এবং সর্বশেষ সেটাকে আমরা ইউরিয়া সার হিসেবে ব্যবহার করলাম। আর মেকানিজমটা দেওয়া আছে, বিক্রিয়ার মেকানিজমটা এখানে ছবিতে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা আছে, এবং বিভিন্ন ধাপের কার্বন কম্বাসন বলেন, ফ্লু গ্যাস বলেন, কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার বলেন, কার্বন ডাইঅক্সাইড স্টোরেজ বলেন, সবগুলো ধাপের যে প্রয়োজনীয় টেম্পারেচার সেগুলো এখানে উল্লেখ করা আছে। আপনারা যদি একটু ছবিটা সময় নিয়ে দেখেন এবং একটু জুম করে দেখেন তাহলে টোটাল ইউরিয়া প্রোডাকশনের একটা বিস্তারিত আইডিয়া আপনারা পাবেন ছবি থেকে। এবারে আমরা ইউরিয়া সম্পর্কিত কিছু নমুনা কোশ্চেন দিয়েছি, আমরা কোশ্চেন সলভের দিকে আর যাচ্ছি না, আপনারা নিজেরা কোশ্চেনগুলো একটু দেখে নেবেন, উত্তর এবং ব্যাখ্যার সাথে দেয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি। টিএসপি হচ্ছে মূলত একটা সলিউবল ফসফেট ফার্টিলাইজার, যেটা মূলত 20% ফসফরাস
কন্টেইন করে। এই 20% মধ্যে টোটাল সারের মধ্যে আপনার 44 থেকে 48% ফসফরাস পেন্টঅক্সাইড থাকতে পারে, যেটা মূলত 90% ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে পানিতে সলিউবল, যে কারণে এরা খুব দ্রুত মানে ওয়াটার সলিউবল হওয়ার কারণে এই ফসফরাসটা খুব দ্রুত গাছ অ্যাবজর্ব করে নিতে পারে পানির মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টিএসপির মধ্যে 13 থেকে 15% ক্যালসিয়াম থাকে এবং 4% পর্যন্ত ফসফরিক অ্যাসিডও থাকতে পারে। তো সুপার ফসফেট সারের যে আইডিয়াটা, এটা মূলত আপনার ফসফেট রকের সাথে বা সরাসরি যে আপনার ফসফেট যে আছে খনিজ আছে, এটার সাথে যদি ফসফরিক অ্যাসিড অ্যাড করা হয় তাহলে সুপার ফসফেট জাতীয় সারগুলো তৈরি হয়। এখানে যে টোটাল যে বিক্রিয়াটা সেটা এখানে সংক্ষেপে একদম যতদূর সম্ভব করা হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে। বিক্রিয়াটি আপনারা খেয়াল করে দেখবেন, ফসফরিক অ্যাসিডের সাথে ফসফেট রক এবং এর সাথে 10 অণু পানির বিক্রিয়ায় আমাদের সুপার ফসফেট তৈরি হচ্ছে। আচ্ছা, এই রিয়াকশনের যে প্রোডাক্টটা আছে সেটাকে, এই যে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হলো, এটাকে যদি আমরা একটা কয়েক সপ্তাহ ধরে কিউরিং এর জন্য রেখে দিই, অর্থাৎ নর্মালি যদি রেখে দিই, তাহলে স্লোলি সকল বিক্রিয়াগুলো ধীরে ধীরে ঘটে এবং এই প্রোডাক্টটা কিউরিং এর পরে অটোমেটিক সে গ্রানুলেটেড বা দানাদার হয়ে তৈরি হয়। টিএসপি এর প্রসেসটা কি দেখি একটু আমরা। টিএসপি তৈরির প্রসেস প্রথমত হচ্ছে ফসফেট রক সিলেকশন। যেসব ফসফেট রক প্রকৃতি থেকে পাওয়া যায়, যেসব খনিজ, সেগুলোকে একটু বাছাই করতে হয় আলাদাভাবে। পরে এই সিলেক্টেড ফসফেট রকটাকে গ্রাইন্ড করা হয়, অর্থাৎ গুঁড়ো করা হয় এবং পালভারাইজ করা হয়, একদম পাউডার বানানো হয়। পরবর্তীতে এর ফলে ওই যে ফসফেট রকগুলোকে যেহেতু একদম ফাইন পার্টিকেলে পাউডার করা হয়, ফলে এর মধ্যে এটার সারফেস এরিয়া বাড়ে, রিয়াকশনটা দ্রুত হয় এবং এদের মধ্যে যে ইম্পিউরিটিগুলো আছে সেগুলো সরানো সহজ হয়। এরপরে হচ্ছে এই যে গ্রাউন্ড ফসফেট রকটাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে মিক্স করা হয় একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের ফলে। এর ফলে কেমিক্যাল রিয়াকশন হয় এবং মনোক্যালসিয়াম ফসফেট তৈরি হয়। এই মনোক্যালসিয়াম ফসফেটটাকে হচ্ছে এমনি কিছু সময় রেখে দেওয়া হয় কিউরিং হওয়ার জন্য। এই প্রসেসে হয় কি, মনোক্যালসিয়াম ফসফেটটা আস্তে আস্তে নিজেরা বিক্রিয়া করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে ডাইক্যালসিয়াম ফসফেটে রূপান্তরিত হয়। এই পর্যায়ে এসে কিছু পরিমাণ পানি যোগ করা হয় গ্র্যানুলেশনে, ডাইক্যালসিয়াম ফসফেট হওয়ার পরে। তো পানি যোগ করা হলে একটা তরল এবং কঠিনের মিশ্রণে একটা স্লারি আকারে তৈরি হয় এবং এই স্লারিটাকে আবার গ্র্যানুলেটেড করা হয় এবং একটা নির্দিষ্ট সাইজের, একই সাইজের পার্টিকেল তৈরির জন্য প্রথমে এটাকে পানির সাথে মিশিয়ে পরে আবার এটাকে আলাদা গ্র্যানুল বানানো হয়। তো এই নির্দিষ্ট সাইজের গ্র্যানুল হইলে বা নির্দিষ্ট সাইজের দানাদার আকৃতি হলে সেটাকে হ্যান্ডেল করাও সুবিধা, আপনার সার হিসেবে দেওয়ার জন্য সুবিধা, নানান দিক থেকে সুবিধা। সর্বশেষ যে গ্র্যানুলেটেড টিএসপি আছে সেটাকে হচ্ছে শুকানো হয়, এক্সেস যে ময়েশ্চার আছে সেটা সরাই ফেলা হয় এবং এটাকে অতিরিক্ত যদি পানি না থাকে তাহলে এটা লম্বা সময় ধরে স্টোরেজের জন্য সুবিধা হবে। এবং আরেকটা পানিতে আরেকটা যে ক্ষতি হয় সেটা হচ্ছে কেকিং বা ক্লাম্পিং হয়, অর্থাৎ এগুলো জমাট বেঁধে যায়, দানাগুলো জমাট বেঁধে একটা কেকের মতো ধারণ করে, তখন আবার পরিবহনের সমস্যা, আবার সার হিসেবে মাটিতে দিতে সমস্যা। সর্বশেষ প্রসেস হচ্ছে কুলিং অ্যান্ড সিভিং। এটাকে একটা টাওয়ারের মধ্যে কুল করা হয়, কি বলে রুম টেম্পারেচারে নিয়ে আসা হয় এবং বিভিন্ন কোনো যদি ওভারসাইজ বা আন্ডারসাইজ পার্টিকেল থাকে সেগুলোকে এলিমিনেট করার জন্য এটাকে করা হয়, সিভ করা হয়। যাই হোক, আমরা সামনে এই ছবিটাতে মোটামুটি টিএসপি উৎপাদনের টোটাল একটা ফ্লো চার্ট এখানে দেখতে পাচ্ছি। আমরা আগের বর্ণনার সাথে মিলিয়ে একটু ছবিটাকে দেখার চেষ্টা করব, তাহলেই আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে আমাদের এখানে কোয়ালিটি কন্ট্রোল এবং প্যাকেজিং আছে, অর্থাৎ টিএসপির কোয়ালিটি দেখা হয়, এখানে যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্ট ইত্যাদি আছে কিনা, ওয়াটার সলিউবিলিটি ঠিক আছে কিনা ইত্যাদি, এবং সর্বশেষে ফাইনাল টিএসপি প্রোডাক্টটাকে ব্যাক করা হয়, অর্থাৎ ব্যাগের মধ্যে প্যাকেট করা হয় সোজা কথা আর কি। তো ফসফেট ফার্টিলাইজারের মার্কেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের ছবিতে। এখানে বাই টাইপ, অর্থাৎ টাইপ অনুযায়ী, যেহেতু কয়েক রকমের টাইপ আছে, সিঙ্গেল সুপার ফসফেট আছে, ট্রিপল সুপার ফসফেট আছে, মনোঅ্যামোনিয়াম ফসফেট আছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট আছে, এই কয়েক ধরনের টাইপের গ্যাস আছে, কয়েক ধরনের টাইপের ফসফেট ফার্টিলাইজার আছে। এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে মূলত সিরিয়াল এবং গ্রেইন টাইপের, অর্থাৎ দানা টাইপের যেসব শস্য আছে, ধান, গম, এগুলোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে ফল এবং সবজির জন্য ব্যবহার করা হয় ফসফেট ফার্টিলাইজার, এবং সর্বশেষ অয়েল সিড বা তেল বীজের জন্য এবং বিভিন্ন রকমের যে পালস থাকে বা দানা থাকে, এই কি বলে আপনার শিম জাতীয় যেসব উদ্ভিদ আছে সেগুলোর জন্য আমার ফসফেট সার প্রয়োজন হয়। আর আমরা এখানে আসলে ফসফেট ফার্টিলাইজার মার্কেটে দেখতে পাচ্ছি, যেটা 2021 সালে যেটা ছিল $24 বিলিয়ন, সেইটা 4.1% বেড়ে 2031 সালে ধারণা করা হচ্ছে এটা হয়ে যাবে টোটাল মার্কেটটা $35.6 বিলিয়ন। এটা ইনক্রেডিবল লেভেলের একটা ইনক্রিজ হবে।
আচ্ছা, এবারে আমরা টিএসপি সম্পর্কে কিছু স্যাম্পল কোশ্চেন এখানে তুলে এনেছি। আপনারা একটু স্যাম্পল কোশ্চেনগুলো দেখবেন, সাথে যেগুলোর প্রয়োজন সেগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা এবার যাব একটু টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। বাংলাদেশে যে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিটা আছে সেটা টেকনোলজিক্যাল অ্যাসপেক্টগুলো, মানে টেকনোলজিক্যাল কি কি সমস্যা আছে। মূলত বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলো কি বলে, সরকারি যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলো আউটডেটেডও আছে, মানে ওল্ড স্কুল কিছু টেকনোলজি আছে, আবার মডার্ন টেকনোলজিও আছে। তবে মূলত পাবলিক সেক্টরের যে ফ্যাক্টরি সেগুলো হচ্ছে, সেগুলোর ইকুইপমেন্টগুলো অলরেডি বহু বছরের পুরানো, প্রত্যেকটা 20-25 বছর বয়স হয়ে গেছে, এবং এরা আসলে নতুন মেথডের সাথে বা নতুন প্রসেসে এরা ফিজিবল না বা ব্যবহারযোগ্য নয়। যাই হোক, তো বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি, এরা মূলত সবচেয়ে এই ফার্টিলাইজারের সবচেয়ে বড় প্রডিউসার, এবং যেহেতু এর যে কারখানাগুলো আছে সেগুলো মূলত অনেক পুরানো, এবং যে কারণে এদের অপারেটিং এফিসিয়েন্সি খুবই কমে গিয়েছে। তাছাড়া যেহেতু এদের মেশিনারিটা সম্পূর্ণরূপে ইম্পোর্টের উপর নির্ভর করে, এবং লোকাল টেকনোলজি ডেভেলপমেন্ট খুবই কম হয়েছে, যে কারণে এটা আসলে আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে। তো ইউরিয়া প্রোডাকশনের যে টেকনোলজি, তার মধ্যে রয়েছে পুরানো বিসিআইসি প্ল্যান্টগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে কম এফিসিয়েন্ট টেকনোলজি ব্যবহার করে, যার ফলে কি হয় যে টোটাল মেশিনের যে ক্যাপাসিটি সেটারও ইউজ কম হয়। দ্বিতীয়ত হচ্ছে গ্যাস কনজাম্পশন অনেক বেশি হয়, জ্বালানির খরচ অনেক বেশি হয়, যার ফলে প্রতি মেট্রিক টন ইউরিয়ার খরচ অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাকে আসলে মডার্নাইজ করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং দুইটা পুরনো ইউনিটটাকে রিপ্লেস করে সম্পূর্ণ নতুন মডার্ন এনার্জি এফিসিয়েন্ট ইউনিট রিপ্লেস করা হয়েছে। আর হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে যে অপারেশনগুলো হয় ইউরিয়া সারের জন্য, যেমন ধরেন আমাদের জয়েন্ট ভেঞ্চারের কারখানা আছে কাফকো কিন্তু বেশ অ্যাডভান্স টেকনোলজি, এবং এরা আছে গ্যাস কনজাম্পশনও লোয়ার এবং এফিসিয়েন্সিও অনেক হায়ার অন্যান্য বিসিএসি ইউনিটগুলোর তুলনায়। এরপর হচ্ছে নন ইউরিয়া প্রোডাকশন, যেটা টিএসপি এবং ড্যাপ, টিএসপি এবং ট্রিপল সুপার ফসফেট এবং ডাইমোনিয়াম ফসফেট, এটা মূলত হচ্ছে বিসিএসির কমপ্লেক্সে তৈরি হয়। যেমন হচ্ছে আমাদের চিটং একটা আছে, টিএসপি কমপ্লেক্স ইন চিটং। তো এটা মূলত বিভিন্ন স্ট্যান্ডার্ড যে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রসেস সেগুলোই ব্যবহার করে, যদিও এটার মানে রক সালফার বার্ন করে এবং সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের মধ্যে অ্যাবজর্ব করে তৈরি করা হয়, কিন্তু এটা এখনো আসলে কি বলে, যতটা আমাদের এফিসিয়েন্ট হওয়া দরকার প্রসেসটা অতটা এফিসিয়েন্ট না। যেহেতু হচ্ছে লিমিটেড লোকাল R&D, মানে লোকাল লেভেলে এই ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি নিয়ে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটা এটা খুবই লিমিটেড আকারে হয়েছে। এখানে মূলত আমাদের যেহেতু সরকারি পর্যাপ্ত ফান্ড থাকে না, যে কারণে এখানে রিসার্চ ডেভেলপমেন্টের কাজটাও এভাবে আগায় না। আচ্ছা, এছাড়া আছে মডার্ন অ্যান্ড সাস্টেইনেবল টেকনোলজি। এর মধ্যে আছে মডার্ন যেসব টেকনোলজি আমাদের দেশে অলরেডি চলে এসছে, অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠানের হাত ধরে, সেগুলো একটু আমরা দেখবো। প্রথমত হচ্ছে ন্যানো ইউরিয়া, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি বেসড ফার্টিলাইজার। এটা মূলত ইউরিয়ার একদম আলট্রা ফাইন, একদম সুপার ফাইন পার্টিকেল, ন্যানো লেভেলের পার্টিকেল ইউরিয়ার ব্যবহার করা হয়, যেগুলো হয় কি খুব সহজেই গাছ আমাদের করতে পারে, অ্যাবজর্ব করতে পারে স্প্রে করার মাধ্যমে, ফয়েলার স্প্রের মাধ্যমে, এবং এটা খুবই মানে সিগনিফিক্যান্টলি কম ভলিউম দরকার হয়, সিগনিফিক্যান্টলি কম। আমরা এটা সামনে দেখবো, ন্যানো ইউরিয়ার ব্যবহারটা দেখবো, এবং এটা আসলে মূলত সারের লসও কম হয়, আবার পরিবেশের ক্ষতিও কম হয়। এরপর হচ্ছে বায়োঅর্গানিক ফার্টিলাইজার, বিভিন্ন কোম্পানি আছে এটার পিছনে, সবচেয়ে বড় হচ্ছে এসিআই ফার্টিলাইজার। মূলত বায়োলজিক্যাল এবং অর্গানিক ফার্টিলাইজারের দিকে নজর দিয়েছে, যারা মূলত বায়োচার ব্যবহার করা হবে, এবং বিভিন্ন রকমের উপকারী মাইক্রো অর্গানিজম, বিভিন্ন রকমের উপকারী ব্যাকটেরিয়া এদেরকে ব্যবহার করা হবে। এই টেকনোলজির ফলে বা বায়ো ফার্টিলাইজার ইউজ করার ফলে মূলত সয়েল কোয়ালিটি বাড়ে, তারপরে কেমিক্যাল ফার্টিলাইজারের উপরে কমে, নির্ভরশীলতা কমে, এবং এই সারগুলো বলা হচ্ছে যে এগুলো কিচেন এবং আমাদের যে দৈনন্দিন এগ্রিকালচারাল ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট আছে সেগুলো থেকে তৈরি করা যায়। দ্বিতীয়ত আরেকটা প্রযুক্তি, তৃতীয়ত হচ্ছে কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার বা সিআরএফ টেকনোলজি। সিআরএফ টেকনোলজি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে যদি সারটা আস্তে আস্তে ধীরে ধীরে ডিকম্পোজ হয়, এটাকে বলা হয় সিআরএফ টেকনোলজি। তো এখানে মূলত এসিআই এই ইউজ করতেছে, সিআরএফ টেকনোলজি ইউজ করতেছে, এবং যদিও খরচের এবং অন্যান্য ইস্যু আছে, তবুও এটা মোটামুটি একটা পটেনশিয়াল টেকনোলজি। এখন আমরা ন্যানো ইউরিয়ার ব্যবহারটা দেখবো। আমরা সম্প্রতি কিছুদিন আগে একটা নিউজ বেরিয়েছিল যে বাংলাদেশে এক প্রফেসর ন্যানো ইউরিয়া বের করেছেন, যেটা মূলত
ফার্টিলাইজারের খরচটা 4200 টাকা থেকে 4200 টাকা থেকে মাত্র 230 টাকায় নিয়ে আসছে। অর্থাৎ টোটাল যে আমাদের শস্য উৎপাদনের যে খরচ সেটা 50% কমাই দিতে পারে এই ন্যানো ইউরিয়া টেকনোলজি। এখানে কি হয়, এটা মূলত টোটাল সারের খরচটার অর্ধেক করে ফেলতে পারে। এখানে যশোর ইউনিভার্সিটি টেকনোলজির এক প্রফেসর, উনি একজন রিসার্চার, উনি হচ্ছে টোটাল ইউরিয়ার যে খরচটা, অর্থাৎ টোটাল ইউরিয়া ফার্টিলাইজারের আমাদের যে প্রতি ব্যাগে প্রায় 4200 টাকা খরচ হয়, এই খরচটাকে ন্যানো ইউরিয়া অ্যাপ্লাই করলে প্রতি বিঘায় মাত্র 230 টাকা খরচ হবে। অর্থাৎ এত বেশি, এত সার অল্প পরিমাণে লাগে যে আসলে আমাদের অনেক অনেক সার বেঁচে যায় এবং পরিবেশের ক্ষতিও কম হয়। প্রফেসর ডক্টর জাভেদ হোসেন খান, উনি মূলত এটা টোটালটা ডেভেলপ করেন বা সুপারভিশন করেন এবং এটা টেস্ট রান বাংলাদেশে চলতেছে। আচ্ছা, এরপরে আমরা এসিআই এর মার্কেটটা একটু দেখি। এসিআই মূলত নেদারল্যান্ড এবং অন্যান্য দেশের সাথে করে ইকো ডাইজেস্টার আমদানি করতেছে এবং এটাকে বায়ো ফার্টিলাইজার প্রোডাকশনের কাজে ব্যবহার করতেছে। সিটি কর্পোরেশন থেকে এরা ওয়েস্ট সাপ্লাই পাবে, সিটি কর্পোরেশন এদেরকে বর্জ্য সাপ্লাই দেবে এবং এসিআই মূলত এই বর্জ্যটাকে প্রসেস করে সার তৈরি করে বায়ো ফার্টিলাইজার তৈরি করে এটাকে বাজারে মার্কেটে করবে। ইকো ডাইজেস্টারটা কি? এটা হচ্ছে মূলত অর্গানিক ওয়েস্টটাকে বা জৈব যে বর্জ্য আছে এটাকে বায়ো ফার্টিলাইজারে রূপান্তরের একটা টেকনোলজি। এটা যে কোনো ডিকম্পোজেবল ওয়েস্টকে 24 ঘন্টার মধ্যে প্রসেস করতে পারে এবং নর্মালি 5 থেকে 10 টন অর্গানিক ফার্টিলাইজার ডেইলি উৎপাদন করতে পারে এবং 10 টন ক্যাপাসিটির একটা মেশিনের দাম হচ্ছে 6 কোটি টাকা। তো এটা মূলত 80,000 টন অর্গানিক ফার্টিলাইজার বাংলাদেশে প্রতি বছর লাগে, যেটার মার্কেট ভ্যালু হচ্ছে অলমোস্ট 120 কোটি টাকা এবং এই মার্কেটটা অলমোস্ট এর গ্রোয়িং রেট হচ্ছে 30%, মানে প্রতি বছর 3 ভাগের 1 ভাগ হারে মার্কেটটা বাড়তেছে। আর আমাদের যে শহর এরিয়ায় যে সলিড ওয়েস্ট প্রডিউস হয় এটা অ্যামাউন্ট প্রায় 25,000 টন। তো 2025-এর মধ্যে অ্যামাউন্টটা 46,000 টনে চলে যাবে। তো সলিড ওয়েস্টের ম্যানেজমেন্টও কিন্তু আমাদের এখানে একটা বড় প্রবলেম, যেটা আমাদের এই বায়ো ফার্টিলাইজারের মাধ্যমে সমাধান হচ্ছে। এছাড়া আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ইউরিয়া সুপার গ্র্যানিউল আছে, যে এই টেকনোলজির মাধ্যমে আসলে ইউরিয়ার আরো এফিশিয়েন্ট ইউজ করা যায়, ইউরিয়াকে গ্র্যানুল আকারে মাটিতে করা যায়। তারপর হচ্ছে সিড ফার্টিলাইজার ড্রিল, এই মেশিনগুলোর মাধ্যমে হচ্ছে এরা বাংলাদেশের বিভিন্ন পার্টে এরা সার্ভিস প্রোভাইড করে। তো এরা আলোত সিডগুলোকে বা বিভিন্ন গাছের যে বীজগুলোকে আরো ইফিশিয়েন্ট উপায়ে এরা করতে পারে, কি বলে করতে পারে, প্ল্যান্ট করতে পারে বা লাগাইতে পারে এবং এর ফলে ফার্টিলাইজার কস্ট বলেন, লেবার কস্ট বলেন, ফুয়েল কস্ট বলেন, সবচারই আসলে খরচ কমে যায়। এরপরে সর্বশেষ প্রিসিশন এগ্রিকালচার, অর্থাৎ এরা যদিও একদম আর্লি স্টেজে আছে, এই টেকনোলজি এখনো পুরোপুরি করে নাই, বিল্ড আপ করে নাই। তো এখানে মূলত সয়েল সেন্সর ইউজ করা হয়, বিভিন্ন ডাটা অ্যানালিটিক্স ইউজ করা হয়, এআই ইউজ করা হয়, ড্রোন ইউজ করা হয়। ইউজ করে যেই ইসের জন্য আপনার ক্রপের জন্য, যেই শস্যের জন্য যতটুকু সার প্রয়োজন, যতটুকু পানি প্রয়োজন, ঠিক অতটুকুই দেয়া হয়। যার ফলে হয় কি, পরিবেশ দূষণেরও সম্ভাবনা থাকে না এবং অন্যান্য যে বিপরীত প্রতিক্রিয়া সেগুলোরও সম্ভাবনা থাকে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্টিলাইজার প্রোডাকশনের ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন। টোটাল ওভারঅল ফার্টিলাইজার প্রোডাকশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে যমুনা ফার্টিলাইজার আমাদের বিভিন্ন ফ্যাক্টরির স্ট্যাটাস এবং এদের ইউরিয়া প্রোডাকশনের খরচটা এখানে উল্লেখ করা আছে। যেমন আমাদের ইউরিয়া আমদানির খরচ হচ্ছে $70 বিলিয়ন, এরপরে হচ্ছে 70 সম্ভবত কোটি টাকা। তো যমুনা ফার্টিলাইজার মার্ট এটা ক্লোজ, এটা হচ্ছে কি বলে প্রতি কেজিতে এটার খরচ হচ্ছে 22 টাকা, আর আমদানি করলে ইউরিয়া সারের খরচ পড়ে প্রতি কেজিতে 70 টাকা। যমুনা সার কারখানা যেহেতু ক্লোজ, তবে এটা ওপেন হলে এখান থেকে সার উৎপাদনে প্রতি কেজিতে দাম পড়বে 22 টাকা 84 পয়সা। চিটাগাং ইউরিয়া সার কারখানায় খরচ পড়বে 26 টাকা 84 পয়সা, এটাও বন্ধ। শাহজালাল ফার্টিলাইজার চালু আছে, সেখানে প্রতি কেজিতে খরচ পড়বে 31 টাকা 8 পয়সা। আশুগঞ্জ ফার্টিলাইজার এটাও বন্ধ, এখানে খরচ হবে 31 টাকা 3 পয়সা। আমরা এখন দেখি যে বিভিন্ন স্মুথ ইউরিয়া প্রোডাকশনের জন্য বিভিন্ন বিসিআইসি যে কারখানা, তাদের গ্যাস ডিমান্ড কত। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের ডিমান্ড হচ্ছে 25%, 28 সিএফটি। এরপর হচ্ছে আশুগঞ্জে আছে 28%, যমুনা ফার্টিলাইজারের আছে 24% এবং শাহজালাল ফার্টিলাইজারের গ্যাসের চাহিদা হচ্ছে টোটাল গ্যাসের 23%। এছাড়া ঘোড়াশাল যে পলাশ ইউরিয়া কারখানা আছে সেটার দরকার 72 MMC গ্যাস। তারপরে হচ্ছে বিসিআইসির স্টক আছে মাত্র 6.63 লাখ টন।
ইউরিয়ার ডিমান্ড হচ্ছে এই সামনে যে আমন সিজন চলতেছে, যে আমন সিজন চলতেছে বর্তমানে, সেটা ইউরিয়ার ডিমান্ড হচ্ছে 12 লাখ টন। এবং এই ফার্টিলাইজার কারখানার জন্য যে গ্যাস সাপ্লাই, সেটা 2250 MMCF থেকে মাত্র 140 MMCF নেমে এসছে গত বছরে। আচ্ছা, যাই হোক, এই তথ্যগুলো একটু আপনারা মানে যাবতীয় যে সাধারণ জ্ঞান জাতীয় যেসব তথ্য যেগুলো আসার মতো, সেগুলো আমরা একটা ছবিতে নিয়ে আসছি, আপনাদের পড়ার জন্য সহজ হবে। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা এই বাংলাদেশের আমাদের যে ফার্টিলাইজার টেকনোলজি, সেটার উপরে অল্প কিছু কোশ্চেন এখানে অ্যারেঞ্জ করেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। তবে এই পার্টটা অত যে গুরুত্বপূর্ণ তা না, খুব সামান্যই গুরুত্ব রাখে। যাই হোক, এরপরে আমরা আসি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট। অবশ্যই ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি পরিবেশের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট রাখে। তো মূলত যেহেতু ফুড প্রোডাকশনের জন্য ফুড প্রোডাকশন বুস্টিং এর জন্য এটা ভাইটাল, তবে যেসব নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সয়েল ডিগ্রেডেশন, ওয়াটার কন্টামিনেশন, এয়ার পলিউশন, এবং বিভিন্ন পলিসি শর্টকামিং এর ফলে এবং বা কৃষকের আপনার সচেতনতা কম থাকার ফলে অতিরিক্ত সার দেওয়ার ফলেও কিন্তু এই ইয়েগুলো হয়। তো আমরা একটু দেখে নেই কি ধরনের ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি থেকে কি ধরনের পরিবেশগত সমস্যা তৈরি হতে পারে। পলিউশন ফ্রম প্রোডাকশন ইন্ডাস্ট্রি ওয়েস্ট, ওয়াটার কন্টামিনেশন হতে পারে, সরাসরি সার থেকে হতে পারে, আবার কারখানার যে ওয়েস্ট সেটা থেকেও হতে পারে। আমরা খুব সংক্ষেপে টেনে যাচ্ছি, আপনারা একটু বিস্তারিত এখানে দেখে নেবেন, আলোচনা করা আছে। মূলত বিভিন্ন কারখানা থেকে আমাদের অ্যামোনিয়া, ইউরিয়া, সালফেট, হেভি মেটাল যেমন আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম এগুলো সরাসরি পানিতে রিলিজ হতে পারে। ফসফোজিপসাম যে ওয়েস্ট আছে সেগুলো বাই প্রোডাক্ট হিসেবে ফসফেট ফার্টিলাইজার থেকে তৈরি হয়। এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট হিসেবে কাজ করতে পারে এবং এটা খুবই খুবই ডেঞ্জারাস একটা ওয়েস্ট এখানে, কারণ এটার মধ্যে লোকালাইজড ইউরেনিয়াম কন্টামিনেশন হতে পারে মাটির নিচের পানির ক্ষেত্রে। আমরা এখানে একটা ছবিতে দেখিয়েছি যে কিভাবে ফার্টিলাইজার রিলেটেড যে নিউট্রিয়েন্ট গুলো সেগুলো লিকেজ হয় এবং এটা আসলে এনভায়রনমেন্টাল যে কি বলে ইম্প্যাক্ট সেটা আমরা দেখিয়েছি। এটা হচ্ছে নর্মালি যে কনভেনশনাল যে রিফ্লাক্স হয় সেটাকে দেখিয়েছি, যেমন অ্যামোনিয়া এমিশন হয় কি পরিমাণে এবং সেটার ফলে ইউট্রিফিকেশন হয়, ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এটার কি, এটার নাইট্রেট লিচিং এর ফলে কি হয়। এই ছবিটি বিস্তারিত আমরা বিশেষ করে খাওয়ার পানির যে আমরা যে স্টোরেজ মাটির নিচে ড্রিঙ্কিং ওয়াটার অ্যাকুইফার এগুলোতে কিভাবে দূষণটা ছড়িয়ে যায়। এরপর হচ্ছে এয়ার পলিউশন হয়, ইন্ডাস্ট্রির এমিশন যেগুলো আছে সেখান থেকে অ্যামোনিয়া যেতে পারে, সালফার ডাইঅক্সাইড গ্যাস যেতে পারে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গ্যাস যেতে পারে, এরা এয়ার পলিউট করতে পারে। তারপরে যে আমরা যে মাটিটা ব্যবহার করতেছি ফার্টিলাইজার ফ্যাক্টরির জন্য, সেই মাটিগুলোর লোকাল ল্যান্ডস্কেপটাই বা অ্যাস্থেটিকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এছাড়া বিভিন্ন রকমের গ্রিন এরিয়াগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে রূপান্তর করে ফেলছি, ডিফরেস্টেশন হচ্ছে, এগুলো খুব পরিবেশের জন্য ক্ষতিকর। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের মধ্যে আর আছে সয়েল ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ফলে, ফার্টিলাইজার সার দেওয়ার ফলে যে পরিবেশগত ক্ষতি হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশন। 75% কাল্টিভেটেড ল্যান্ড, এদের মাত্র 1% অর্গানিক ম্যাটার আছে, অর্থাৎ আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিতে দিতে সয়েলের যে অর্গানিক ম্যাটারগুলো সেগুলো একদম আমরা নষ্ট করে ফেলছি। মানে সারা দেশের যে চাষের যে জমি আছে তার 75% চাষের জমিতে মাত্র 1%-এরও কম অর্গানিক ম্যাটার আছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ, এটা ফার বিলো অপটিমাল লেভেল। এরপর হচ্ছে ওয়াটার ইউট্রোফিকেশন, পানিতে অতিরিক্ত পরিমাণ নিউট্রিয়েন্ট যেমন ফসফেট বা নাইট্রেট এগুলো গেলে পানিতে অতিরিক্ত পরিমাণ নিউট্রিয়েন্ট তৈরি হয়, ফলে অ্যালগাল ব্লুম হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার অ্যালজি বা শৈবাল তৈরি হয় এবং এই শৈবালগুলো যখন পচে আবার তখন এদের ডিকম্পোজিশনের ফলে ইউট্রোফিকেশন ঘটে, অর্থাৎ যে এদের ডিকম্পোজিশনের ফলে পানির মধ্যে যে আপনার আছে ডিজলভ অক্সিজেন আছে সেটা কমে যায়। সেটা কমে যাওয়ার ফলে হচ্ছে পানির মধ্যে যে মেরিন যে আছে লাইফ আছে তারা এন্ডেঞ্জার্ড হয়, মাছ বা অন্যান্য গাছপালা এদের আসলে এরা ক্ষতির সম্মুখীন হয় অক্সিজেন ডিপ্লেশনের ফলে। এরপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হতে পারে, সরাসরি মাটিতে যখন আমরা জমিতে সার দিই সেই সার সরাসরি গিয়ে মাটির নিচের সাথে মাটির নিচের যে পানি সেটাকে দূষিত করতে পারে। এই দূষিত পানি পরবর্তীতে মানুষ বা পশু পাখির ক্ষতির কারণ হতে পারে। এছাড়া বাংলাদেশে যে আর্সেনিক ইউজ আছে, আর্সেনিকের যে দূষণ আছে, বিপুল পরিমাণ আর্সেনিক, খাবার পানি আর্সেনিকের বিষে আক্রান্ত, এইটা কিন্তু মূলত অতিরিক্ত ফার্টিলাইজার ইউজের কারণে হয়েছে বলে মনে করা হয়। এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন বেড়ে যায়, কারণ সিনথেটিক ফার্টিলাইজার ব্যবহার করলেই প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড এবং মিথেন তৈরি হবে এবং সেটা আসলে পরিবেশের গ্রিন হাউস ইফেক্ট বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি লস,
অবশ্যই অ্যাগ্রোকেমিক্যাল বেশি পরিমাণে ইউজ করলে, অর্থাৎ সার হোক, কীটনাশক হোক বা অন্যান্য যেগুলো, এগুলো তৈরি করলে এটা নন টার্গেট অর্গানিজমকেও হার্ম করতে পারে। যেমন একটা পাখিকে আমার টার্গেট না, কিন্তু ওই বিষাক্ত পোকা খাওয়ার ফলে পাখিও মারা যেতে পারে, ফলে আলটিমেটলি পরিবেশের একটা বড় ক্ষতি হতে পারে এবং আমরা বিপুল পরিমাণে বায়োডাইভার্সিটি হারিয়ে ফেলতে পারি। এছাড়া আমাদের উপকারী যে মাটির যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোরও ক্ষতি হয়, মারাত্মক রকম ক্ষতি হয় এবং ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্টার্বড হয়। এখানে আছে হচ্ছে আমাদের প্রিভিয়াস বিসিএস রিটেনের কোশ্চেনগুলো, অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনার ফার্টিলাইজার অংশ থেকে যেসব কোশ্চেন এসেছে সেগুলো আমরা এখানে কম্পাইল করেছি। আপনারা একটু পড়ে দেখবেন কি কি কোশ্চেন এসছে। সর্বশেষ এখানে আপনাদের জন্য স্যাম্পল কোশ্চেন দেয়া আছে ফার্টিলাইজার ইয়ার থেকে, এবং সর্বশেষ আমরা রেফারেন্স দিয়েছি। তো রেফারেন্স এই পার্টটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ বইয়ের বা রিসার্চ পেপারের দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই প্রসেস সম্পর্কে জানতে চাইলে এই পিডিএফ গুলো বা এই লিঙ্কগুলো একটু ক্লিক করে দেখবেন। এখানে আরো অনেক বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। যেহেতু খুব স্বল্প সময়ের ক্লাস, সীমিত ক্লাস, তো এর মধ্যে আসলে আমার এর বেশি আলোচনা করা সম্ভব না। এমনিতেই আলোচনা ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে। তো আসলে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করেছি, বাকিটা আপনাদেরকে নিজেদেরকে এই সোর্সগুলো থেকে, সোর্স আইডিয়া থেকে পড়ে নিতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।